আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডস। মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডস এটা সেই 8টা চ্যাপ্টার যেখান থেকে আমাদের 10টা মার্কস থাকে পরীক্ষায়। মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড শুধুমাত্র নয়, এর মধ্যে আরো কিছু চ্যাপ্টার আছে, যেমন মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড বা ফ্লুইড ডাইনামিক্স। তার সঙ্গে থাকবে আমাদের হচ্ছে থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার। থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারের সঙ্গে আমাদের থাকবে কি বিভিন্ন টপিক, যেমন হচ্ছে কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ, গ্যাসের প্রসারণ, ক্যালোরিমিতি, অবস্থার পরিবর্তন এবং তাপ সঞ্চালন। এই পুরো টপিকগুলোকে কভার করে আমাদের থাকবে 8 মার্কস প্রত্যেকটা এক একটা চ্যাপ্টার। ক্লাস 9 যদি পড়ে থাকো, ক্লাস 9-এ দেখবে স্থিতিস্থাপকতা বলে একটা টপিক ছিল, চ্যাপ্টার 9। চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম। সেই পদার্থের গঠন ও ধর্মের একদম লাস্টে একটা টপিক ছিল স্থিতিস্থাপকতা। সেই টপিকটার এখানে একটা চ্যাপ্টার রূপে আমরা দেখব, সেটার নাম হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। নোটসগুলো আমাদের অ্যাজ ইউজুয়াল ইংলিশ ভার্সনে থাকবে, বাংলা ভাষাতেই বলবো। বাংলা ভাষা এবং ইংলিশ টার্ম আমরা ইউজ করব, যে কোনো একটা তোমরা ইউজ করবে, বাংলায় লিখতে পারো বা কিছুতে লিখতে পারো। তো আমরা আলোচনা করছিলাম এখানে ক্লাসিফিকেশন অফ ম্যাটারস নিয়ে, যে পদার্থ ক প্রকারের। এখানে বসো। পদার্থকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি, দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে সলিডস আর একটা হচ্ছে কি ফ্লুইডস। সলিডস কাকে বলে না, তো যে সমস্ত পদার্থের একটা নির্দিষ্ট আকার আকৃতি আছে এবং রিপিটিটিভ আকার আকৃতি থাকে বা নাও থাকতে পারে। নির্দিষ্ট আকার আকৃতি থাকলে পরে তাকে আমরা সলিডস বলি। আর যাদের নির্দিষ্ট আয়তন থাকতেও পারে নাও থাকতে পারে, তাদের নির্দিষ্ট আকার আকৃতি নেই, তাদেরকে আমরা ফ্লুইডস বলি। তাহলে সলিডসের নির্দিষ্ট আকার আকৃতি থাকবে, এরা হচ্ছে সলিডস। কঠিন পদার্থ, যে কোনো কঠিন পদার্থকে তুমি যদি চয়েস করো, তাহলে প্রত্যেকটা কঠিন পদার্থের দেখবে নির্দিষ্ট আকার আকৃতি আছে। ফ্লুইডসের নিজের আকার আকৃতি নেই, পাত্রের আকার আকৃতি ফ্লুইডস তার আকার আকৃতির মতো ধরে নেয়। সলিডসকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্রিস্টালিন আর একটা হচ্ছে এমারফাস। ক্রিস্টালিন মানে কি নিয়ত আকার, নিয়ত আকার মানে এদের নির্দিষ্ট আকার আকৃতি আছে। এদের এক একটা যে ইউনিট সেল, তাকে আমরা ল্যাটিস বলতে পারি। সেই ল্যাটিস গুলোই কি হয়, বারবার রিপিটেশন হয়। তাহলে এই ল্যাটিস গুলো বারবার রিপিটেশন হয়ে আমাদের কি একটা ক্রিস্টাল তৈরি করে। সো এই ল্যাটিস গুলোই কম রিপিট হতে থাকে এবং আমাদের একটা ক্রিস্টাল পাই। তো ক্রিস্টালিন মানে যাদের নির্দিষ্ট আকার আকৃতি আছে এবং একটা ল্যাটিস বা একটা ছোট্ট অংশ রিপিট হতে হতে একটা বড় দানা তৈরি করে। যেমন আমরা যদি ঘরকে ভাবি, ঘরের দেওয়াল ছোট ছোট ইটের সমন্বয়ে তৈরি হয়েছে। ওই ইট গুলোকে তুমি এক একটা ল্যাটিস ভাবতে পারো এবং তার সমন্বয়ে দেওয়ালটা তৈরি হয়েছে। তার উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে NaCl, সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল, CuSO4 এর ক্রিস্টাল, এরকম বিভিন্ন ক্রিস্টাল হতে পারে তার উদাহরণ। অ্যামারফাস মানে কি, এদের নির্দিষ্ট আকার আকৃতি শেপ সাইজ থাকলেও রিপিটেশন অফ সেম ইউনিট সেল অথবা ল্যাটিস হয় না। অর্থাৎ ইউনিট সেলটা এখানে সেম সব ক্ষেত্রে থাকবে না। যেমন গ্লাস, কাঁচ, প্লাস্টিক, এগুলোর ইউনিট সেলের রিপিটেশন হয় না, এগুলো হচ্ছে কি অ্যামারফাস। যেমন চকের গুঁড়ো কাইন্ড অফ অ্যামারফাস ভাবতে পারো তুমি। ফ্লুইডসকে আবার দুভাগে ভাগ করা হয়, লিকুইড আর গ্যাস। লিকুইড যার নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকৃতি নাই, আর গ্যাস যার নির্দিষ্ট আকার আকৃতি আয়তন কিছুই নাই। তাহলে একটা লিকুইড হলো আর একটা কি হলো, গ্যাস হলো। তাহলে এই ছিল ফ্লুইডস, যার একটা পার্ট হলো লিকুইড আর একটা পার্ট কি হলো, গ্যাস। তাহলে ফ্লুইডস এর দুটো পার্ট আমরা দেখলাম, লিকুইড আর কি হচ্ছে গ্যাস। এই হচ্ছে গল্প ম্যাটারের ক্ষেত্রে। এখন আমরা সলিড আর ফ্লুইডের মধ্যে যদি কম্প্যারিজন করি, কঠিন আর তরল পদার্থ বা প্রবাহীর মধ্যে, ফ্লুইডকে মাথায় রাখবে প্রবাহী দিয়ে আমরা ডিনোট করবো, এটাকে প্রবাহী বলছি, প্রবাহী। তো সলিড বা কঠিন পদার্থের মধ্যে মলিকিউলার মোশন ইজ হাইলি রেস্ট্রিক্টেড। তার মানে কি, এখানে যে কণাগুলো আছে সেই কণাগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়। আন্তরাণবিক আকর্ষণ বল অনেক বেশি হওয়ার কারণে এই মলিকিউল বা কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় হুট হাট করে যেতে পারবে না। উদাহরণ দিচ্ছি, ধরো এটা যদি সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস হতো, Na+Cl- Na+, এইভাবে যখন Na+Cl- গুলো থাকবে, তুমি বুঝতে পারছো তারা আয়নিক বন্ডের দ্বারা Na+Cl- অ্যাটাচড আছে এবং এখানে একটা কুলাম্বিয়ান অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। এই কুলাম্বিয়ান অ্যাট্রাকটিভ ফোর্স থাকার জন্য NaCl যেমন তেমন ভাবে কঠিন অবস্থায় বেরোতে পারবে না। সেই জন্য এখানে কি হচ্ছে, মলিকিউলার মোশন অর্থাৎ এদের গতিগুলো রেস্ট্রিক্টেড, অর্থাৎ যেখানে সেখানে যেমন তেমন ভাবে বেরোতে পারবে না।
কিন্তু কাইনেটিক থিওরি অফ গ্যাসে পড়েছো যে গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল হয়। সেই জন্য আমরা যে ফ্লুইডের ক্ষেত্রে দেখি, এই ফ্লুইড কিন্তু দেখো ব্রাউনিয়ান মোশনকে দেখায়, যেটা আমাদের কি ছিল কাইনেটিক থিওরি অফ গ্যাস। তার মানে এখানকার যে মলিকিউল গুলো আছে এদের এত রেস্ট্রিকশন নাই, সেই জন্য মলিকিউলার মধ্যে ইন্টার মলিকিউলার গ্যাপ অনেক বেশি হয়, এবং এখানকার যে মলিকিউল গুলো আছে সেগুলো কি হচ্ছে র্যান্ডম মোশন দেখাচ্ছে, শুধু দৌড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। সো দে এক্সিবিট র্যান্ডম মোশন, কিন্তু এখানে সেই র্যান্ডম মোশনের জায়গাটা অনেকটাই কম। এখানে কি হচ্ছে মলিকিউলার কি মোশন রেস্ট্রিক্টেড আছে। সেম কোশ্চেনে আমরা নেক্সট বলছিলাম যে ইন্টারমলিকিউলার ফোর্স, আন্তর আণবিক আকর্ষণ বল, এখানে কি হয়ে যাচ্ছে অনেক বেশি, কারণ এখানে কুলম্ব কাজ করছে। কিন্তু এখানে যেহেতু কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করছে, তাই এখানে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্স কি হচ্ছে অনেক কম। কিন্তু লিকুইড গ্যাসের মধ্যে যদি দেখো, লিকুইডের তাও তো একটু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে, গ্যাসের ক্ষেত্রে তো নাই ধরে নিয়ে। আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স কত হয়েছে? 0। কারণ আমরা ধরে নিই যেগুলো আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বল কত হয়? 0। সেজন্য ক্লাস 10-এ একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতো যে আদর্শ গ্যাসকে কি কখনো তরলায়িত করা যেতে পারে? না, আদর্শ গ্যাসকে কোনোদিন আমরা তরলায়িত করতে পারবো না। তার কারণ কি? কারণ আদর্শ গ্যাসের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কত হয়? 0। 0 হওয়ার জন্য তাদের মধ্যে কোনোদিনও অ্যাট্রাকশন তৈরি হবে না। অ্যাট্রাকশন যদি তৈরি না হয় তাহলে পরে তারা কোনোদিন তরলে পরিণত হবে না। তাহলে ডিফিনিট অ্যান্ড ফিক্সড শেপ এদের মধ্যে আছে, অর্থাৎ এদের মধ্যে নির্দিষ্ট আকার আকৃতি আছে, কিন্তু এদের মধ্যে কোনো আকার আকৃতি তো নেই। তাহলে এই হচ্ছে গল্প আমাদের সলিড আর ফ্লুইডের মধ্যে। আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি উইথ দ্য হেল্প অফ দ্য ডায়াগ্রামস। রিজিড বডি ভার্সেস রিয়েল বডি। রিজিড বডি কি আর রিয়েল বডি কি? রিজিড বডি মানে আমি বাইরে থেকে এমন একটা বস্তু আছে যার উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে তাদের যে ইন্টারমলিকিউলার গ্যাপ, আন্তঃআণবিক ব্যবধান, সেটা কি হচ্ছে? একই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। এই রকম যে বডি তাকে বলবো রিজিড বডি। যখন আমরা রোটেশন পড়েছিলাম তখনও দৃঢ় বস্তু পড়েছিলাম। দৃঢ় বস্তু কাকে বলে? যে বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করা হলে পরেও সেই বস্তুর আকার আকৃতির কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিনস তাদের যে ইন্টারমলিকিউলার ডিস্টেন্স বা আন্তঃআণবিক ব্যবধান আছে সেটা কি থাকবে? সর্বদা সেম থাকবে, দেখতেই পাচ্ছ। কিন্তু যদি একটা প্র্যাকটিক্যাল বডি বা রিয়েল বডির ক্ষেত্রে দেখো, রিয়েল বডি কিন্তু এরকম আইডিয়াল কেস মেনটেন করে না। অর্থাৎ এখানে যদি আমরা ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স বা ইন্টারমলিকুলার ব্যবধানটাকে দেখতে চাই, তাহলে এক্ষেত্রে ইন্টারমলিকুলার ব্যবধানটা যথেষ্টই কি হয়? চেঞ্জ হয় উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ফোর্স। যদি বাইরে থেকে আমরা বল প্রয়োগ করি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে। ডায়াগ্রাম তোমরা দেখতেই পাচ্ছ যে চেঞ্জ হয়ে গেছে। সো ইউ ক্যান সি দ্যাট যে এল ছিল আমার ইন্টারমলিকুলার গ্যাপ, এখন হয়ে গেছে কত? L1, যেখানে আমরা এফ ফোর্স দিয়ে সেই বডিটাকে ইলংগেট বা টেনে বড় করার চেষ্টা করছি। সো এই কেস ঘটছে এক্ষেত্রে, আই ক্যান সি দ্যাট। তাহলে এই হচ্ছে একটা রিয়েল বডি, রিজিড বডি। রিজিড বডিকে তুমি অনেক ক্ষেত্রে 100% ভাবতে পারো, এবং এটা একটা আইডিয়াল কেস, আদর্শ বডি, আদর্শ রিজিড বডি। কিন্তু ন্যাচারালি কোনো একটা বডি আদর্শ হয় না, সেগুলো হচ্ছে রিয়েল বডি। যেমন ডায়মন্ড, ডায়মন্ডকে তুমি অনেকটা ভাবতে পারো রিজিড বডির মতো। সেটা অনেকটা আইডিয়ালিটির কাছাকাছি যায়, বাট ইট ইজ নট আইডিয়াল, অ্যাকচুয়ালি ইট ইজ নট আইডিয়াল। সেই জন্য এগুলো সবই আমাদের কি হবে? প্র্যাকটিক্যাল বডির ক্ষেত্রে আসবে বা রিয়েল, এগুলোর আসল অ্যাকচুয়াল এগুলো। আমরা এটার কথা বলি আইডিয়াল। যেমন আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV = nRT আমরা পড়েছি, আদর্শ গ্যাস সমীকরণ। সত্যি কথা বলতে গেলে আদর্শ গ্যাসের তো কোনো অস্তিত্বই নাই। সেই জন্য আমাদেরকে ভ্যান ডার ওয়ালস সমীকরণ আসতে হলো, P+A/V² × V - B = RT। সেটা আসতে হলো বিকজ আইডিয়াল গ্যাসের কোনো ইকুয়েশন বা আইডিয়াল গ্যাসের অস্তিত্ব নেই। সেই জন্য আমরা আইডিয়াল আর রিয়েল দুটো সলিড বডির পার্থক্যটা আই হোপ বুঝতে পারছি। আমরা এখানে পড়বো ইলাস্টিসিটি। হোয়াট ইজ ইলাস্টিসিটি? ইলাস্টিসিটির বাংলা হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা কাকে বলে? না তো কোনো একটা বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করলে সেই বডিটার কি হয়? কোনো চেঞ্জ আসে। এবার চেঞ্জ আসে মানে কি? একটা রাবারকে বাইরে থেকে বল প্রয়োগ করে টানছি তাহলে তার দৈর্ঘ্য বাড়বে। একটা বেলুন আছে, বেলুনকে বাইরে থেকে বল প্রয়োগ করছি, বেলুনের ভলিউম চেঞ্জ হবে। এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জটা হচ্ছে বিকজ আমরা বাইরে থেকে বল প্রয়োগ করছি তার উপর। কিন্তু বাইরে থেকে বল প্রয়োগ করার পরও যদি সে তার শেপ সাইজকে একই রাখার চেষ্টা করে, তার মানে সে বাইরের বলের বিরুদ্ধে একটা বাধা দেয়। ওই বাধাটাকেই বলছি আমরা ইলাস্টিসিটি। ইট ইজ এ প্রপার্টি অফ ম্যাটেরিয়াল। যেমন ধরো তোমাদের ক্লাসে বিভিন্ন স্টুডেন্ট থাকে, বন্ধু থাকে, যাকে তুমি যদি মেরে খুন করে মাটিতে পুঁতে দাও সে টু শব্দটুকু করবে না। মানে কি? সে খুব একটা নরম সরম ব্যক্তি, তুমি আমাকেই ভাবতে পারো সেরকম একজন।
ঠিক আছে, আমি যথেষ্ট নরম কাইন্ড অফ, ঠিক আছে। কিন্তু আবার 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 যদি কাউকে দেখো যে তার গায়ে যদি টাচ করে দাও সে ভূমিকম্প নিয়ে আসবে স্কুলে, এরকম একটা ব্যাপারও থাকে, যে তাকে তুমি কোনোদিন এরকম চোখ তুলে কথা বললো বিশাল একটা ব্যাপার হয়ে গেছে। তো সবার রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি একই থাকে না, প্রত্যেকের বাধা দেওয়ার ক্ষমতা আলাদা রকম হয়। এই বাধা দেওয়ার ক্ষমতাটাকে বলছি আমরা ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, ঠিক আছে। তাহলে এই বাধা দেওয়ার ক্ষমতাটাকে আমরা বলছি স্থিতিস্থাপকতা। তাহলে কোনো একটা বডিকে বাইরে থেকে বল প্রয়োগ করলে বলের বিরুদ্ধে যে পরিমাণ বাধা দেয়, তাহলে বলের বিরুদ্ধে বাধা দেওয়ার যে ক্ষমতা তাকে বলছি আমরা ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। এটা প্রত্যেকটা ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য, কারোর স্থিতিস্থাপকতা কম হয়, কারোর স্থিতিস্থাপকতা কি হয়, বেশি হয়। বিভিন্ন বডির ক্ষেত্রে ইলাস্টিসিটি বিভিন্ন রকম পাওয়া যাবে। তুমি এখানে দেখতে পাচ্ছ কোনো একটা বডিকে আমি কি করছি, বাইরে থেকে একটা ফোর্স দিয়েছি এফ, তার ফলে তার প্রথমে ইন্টারমলিকিউলার গ্যাপ বা আন্তর আণবিক ব্যবধান ছিল এল, কিন্তু এফ বল প্রয়োগ করার ফলে স্টেট 2 তে তুমি দেখতে পাচ্ছ তাদের মধ্যে আন্তর আণবিক গ্যাপটা হয়ে গেছে কত, L1 বা L2 হোয়াট এভার ইউ ক্যান সে। এখন তুমি দেখো আমি যখন বলটাকে আবার ছেড়ে দিচ্ছি, অর্থাৎ টেনে আবার ছেড়ে দিচ্ছি, তুমি দেখতে পাচ্ছ দেখো সে আবার নতুন একটা স্টেট L3 তে এসছে। তার মানে কোনো একটা বডি যেহেতু পারফেক্টলি ইলাস্টিক নয়, তার মানে কোনো একটা বডিকে যদি আমি টেনে ডিফর্ম করি, ডিফর্ম মানে তার আকার আকৃতি চেঞ্জ করি, সে কিন্তু আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসছে না, সে নতুন একটা অবস্থায় আসছে। তাহলে এক্ষেত্রে দেখো আগের অবস্থায় ফিরে আসছে না, কোনোভাবে এটা সম্ভব নয়। কেন এটা সম্ভব, কখনো তো যদি কেসটা কি নিতাম আমরা, আইডিয়াল কেস নিতাম নাকি, আইডিয়ালের ক্ষেত্রে এটা পসিবল হতো, কিন্তু সবই যেহেতু রিয়েল বডি, রিয়েল বডির ক্ষেত্রে এটা পসিবল হবে না। আবার যদি আইডিয়াল রিজিড বডির কথা ভাবো, আইডিয়াল রিজিড বডি তো এইটুকুও হতে দেবে না নাকি, হতো নিজের ইন্টারমলিকুলার গ্যাপকে যেমন ছিল সেরকমই ধরে রাখার চেষ্টা করবে। সো আইডিয়াল বডি আমরা এখানে নিয়ে আলোচনা কিন্তু করছি না, উই আর টকিং অ্যাবাউট রিয়েল বডিজ। ওকে, আমরা এখানে যেগুলো প্র্যাকটিক্যাল বডিজ, আমাদের যেগুলো রিয়েল লাইফ, সেইগুলোর কথা আমি এখানে ভাবার চেষ্টা করছি। যেমন ধরো আমরা এখানে আলোচনা করছিলাম ডায়মন্ড নিয়ে। ডায়মন্ডটাকে অনেক ক্ষেত্রে আমরা কি বলি, একটা পারফেক্টলি ইলাস্টিক বডি ইন দ্যাট সেন্স যে সে তার আগের অবস্থাকে বা যে অবস্থায় সে আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করে। তোমরা অনেক সময় ইউটিউব শর্টসে দেখবে যে হাইড্রোলিক দিয়ে হিরেকে প্রেস করছে এবং দেখা যায় যে হাইড্রোলিক ভেঙে যাচ্ছে, এরকম টাইপের বিভিন্ন দেখতে পাও তোমরা। তো অ্যাকচুয়ালি হিরে সত্যি খুব কঠিন মৌল, সেই কারণে এটা হয়। সেজন্য আমরা পারফেক্টলি ইলাস্টিক বডি আর প্লাস্টিক বডির মধ্যে একটু পার্থক্য পাবো। প্লাস্টিক বডিকে আবার ভেবে নিও না যে নর্মাল প্লাস্টিক যেগুলো ওরকম নয়, আমরা প্লাস্টিক বডি বলছি তার একটা রিজন আছে। সো পারফেক্টলি ইলাস্টিক বডি কাকে বলা হয় না, তো পারফেক্টলি ইলাস্টিক বডি মানে একটু আগে যেটা বলছিলাম যে বাইরে থেকে বল প্রয়োগ করলাম কোন একটা বডির ওপর, দেখো এল ইন্টারমলিকিউলার গ্যাপ ছিল, অর্থাৎ এটা একটা কঠিন বস্তু, বাইরে থেকে বল প্রয়োগ করেছি, এল থেকে হয়ে গেল L1। যদি সেটা পারফেক্টলি হয় তাহলে আবার সে এল আগের পজিশনে চলে আসবে, কিন্তু দেখো প্রিভিয়াস কেসে হচ্ছিল না নাকি, সেজন্য এটা অ্যাকচুয়ালি পারফেক্টলি নয়। যদি এটা পারফেক্টলি ইলাস্টিক বডি হতো, তাহলে পারফেক্টলি ইলাস্টিক বডি হলে কি বলতো, এল থেকে L1 হয়ে আবার কত হয়ে যেত, L1 হতো, কিন্তু L1 হচ্ছে না, তার মানে এটা পারফেক্টলি নয়। সো পারফেক্টলি ইলাস্টিক বডি হতে গেলে কি হবে, মানে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হতে গেলে সেই বস্তু হবে যাকে তুমি যদি ডিফর্ম করো, অর্থাৎ তাকে টেনে ডিফর্ম করলে দিয়ে আবার ছেড়ে দিলে আগের অবস্থায় চলে এলো। তুমি বলবে স্যার রাবারের ক্ষেত্রে তো হয়, তুমি মাইক্রোস্কোপিক অর্ডারে দেখছোই না, তুমি তো ওকে ম্যাক্রোস্কোপিক বড় বড় চোখে দেখছো যে এরকম হচ্ছে এই আগে চলে এলো, কিন্তু মাইক্রোস্কোপিক অর্ডারে তার চেঞ্জেস তুমি দেখতে পাবে, সেজন্য আগের অবস্থায় এসে ফিরবে না। যদি ফিরতো বা ফেরে তাহলে সেটা পারফেক্টলি হবে, যদি না ফেরে তাহলে সেটা হবে প্লাস্টিক বডি। এখন প্লাস্টিক বডির কনসেপ্টটা কি, প্লাস্টিক বডি মানে কি, তুমি কোনো একটা বডিকে ডিফর্ম করলে, ডিফর্ম করে যদি সেই অবস্থায় থেকে যায়, ওর কোনো চেঞ্জেস না আসে, এটাকে বলবে প্লাস্টিক বডি। দেখতে পাচ্ছ এল তাদের ইন্টারমলিকিউলার গ্যাপ ছিল বা আন্তরাণবিক ব্যবধান ছিল, কিন্তু এক্সটার্নাল ফোর্স এফ দেওয়ার ফলে তার বন্ড চেঞ্জ হয়ে L1 হলো, কিন্তু ফোর্স ছেড়ে দেওয়ার পরে দেখো L1ই থেকে গেল, ও কোনো প্রতিবাদ করতে পারলো না। এরকম একটা বডিকে তুমি ভাবতে পারো প্লাস্টিক বডি। যেমন ধরো অনেক সময় একতাল মাটি দিয়ে একটা ঘুষি মারো, দেখবে ঘুষির শেপ সাইজটাও ধরে বসে থাকে। সেই জন্য মাটি দিয়ে আমরা যখন প্রতিমা বানাই তখন নাক, চোখ, ঠোঁট এগুলো সব একই রকম থাকে যেমন আমরা বানাই। যদি ও ইলাস্টিক শো করতো তাহলে আবার সব একতাল গোটা হয়ে আবার মাটি এরকম হয়ে যেত, ঠিক বলছি তো, যদি সে নিজের আগের অবস্থাকে বজায় রাখার চেষ্টা করতো। কিন্তু মাটি পারে না বলে মাটিকে আমরা অনেক সময় কি বলবো, প্লাস্টিক বডি। অবভিয়াসলি কিন্তু নরম মাটি হতে হবে, নরম মাটি প্লাস্টিক বডি। আই হোপ ক্লিয়ার করাতে পারলাম প্লাস্টিক বডি আর আমাদের পারফেক্ট ইলাস্টিক বডির মধ্যে পার্থক্য ক্লিয়ার হয়েছে।
এটাকে বলবে পূর্ণ নমনীয় বস্তু। নমনীয় মানে বুঝতে পারছো, নরম বস্তু একদম। আর এটা কি হবে, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, মানে যতটা পরিমাণ তার ডিফরমেশন হবে, ডিফরমেশনটা আবার রিগেইন আবার ফেরতও আসবে ততটাই, যাতে করে সে পূর্ণ অবস্থায় আবার চলে আসে। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি, সিচুয়েশনটাকে বোঝাতে পারলাম। ওকে, সো কজ অফ ইলাস্টিসিটি পার্টটা আমাদের আছে, কজ অফ ইলাস্টিসিটি পার্টটার আমাদের সিলেবাসে বোর্ডে নেই যে কি কারণে হয়। তো আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি যে আমরা যখন কোনো একটা বডিকে দেখতে চাই, সেই বডির ক্ষেত্রে কি হচ্ছে, এনার্জি, সেই বডির মধ্যে কিছু পরিমাণ এনার্জি অলরেডি থাকে, কোনো বডির মধ্যে এনার্জি নাই এরকম হয় না, ঠিক আছে। এখন আমরা এই পার্টটা বোঝানোর চেষ্টা করছি, বিকজ এগুলো নেই, তোমাদের বই দেখবে নেই, এগুলো বাদ রাখছি, সেজন্য আমরা যেহেতু বোর্ডের ক্লাস করছি বোর্ডে এটুকু বাদ রাখছি আমরা। এখন যত কোনো একটা বডির এনার্জি মিনিমাম হবে, সেই বডি ততটা বেশি স্টেবল হবে। একটা বডি স্টেবিলিটির প্রধান কন্ডিশনই হচ্ছে সেই বডিটা কি হতে হবে, মিনিমাম এনার্জিতে থাকতে চাইবে। এখন কোনো একটা বডিকে যদি আমরা বাইরে থেকে ফোর্স দিই, ফোর্স দিলে পরে কি হচ্ছে, সেই বডিটার ইলংগেশন হচ্ছে, বড় হচ্ছে। তাহলে এফ ফোর্স দেওয়ার ফলে বডিটার যদি এল পরিমাণ ইলংগেশন বা বৃদ্ধি পায়, তাহলে সেই বস্তুর উপর কৃতকার্য কত হবে, ডাব্লিউ সমান স্যার বল ইন্টু সরণ। তাহলে এফ ইন্টু এল এতটা পরিমাণ কার্য হলো। এবার কিন্তু কার্যটা হয়ে যাবে কোথায়, হয়ে যাবে তো এর মধ্যে, হয়ে গেল এর মধ্যে, তার মধ্যে এর এনার্জি বেড়ে গেল। কিন্তু এনার্জি বেড়ে গেল মানে কি, স্টেবল হলো না, কি হয়ে গেল, তাহলে আনস্টেবল হয়ে গেল। কিন্তু এ আবার স্টেবিলিটি হতে চাইবে, তো স্টেবিলিটি হতে চাইলে কি করবে, সেই এনার্জিটাকে সে আবার ফেরত দিয়ে দেবে। ফেরত কিসের মাধ্যমে দেবে, আবার সে কার্য করবে। অর্থাৎ একটা স্প্রিংকে টেনেছো, স্প্রিং টানলে সে কি হলো, ডিফর্ম হলো, আমি তার উপর কাজ করলাম, ছেড়ে দিলাম, ওই কাজটাকে আবার সে ফেরত দিয়ে দিল, দিয়ে আবার কি হলো, সংকুচিত হয়ে গেল। তার ফলে কি হচ্ছে, সে আবার রিগেন হচ্ছে। সেই কারণে আমাদের ইলাস্টিসিটি শো করে। তাহলে কোনো একটা বডির উপর কাজ করে দিলাম, মানে তাকে আমি এনার্জি দিলাম, কিন্তু সেই এনার্জিটাকে সে আবার ফেরত দেবে। কেন, বিকজ মিনিমাম পোটেনশিয়াল এনার্জি কোনো একটা বডি সবসময় রাখতে চায়, সে ম্যাক্সিমাম রাখবে না। সো তার যখন স্টেবল পজিশনে যে এনার্জিটুকু ছিল, আমি ওকে এনার্জি দিয়েছি, ও চাইবে আবার স্টেবল আসতে। যেমন ধরো যদি কোনো একটা বডি কি হয়েছে শুভজয়, যেমন কোনো একটা বডি, যেমন ধরো হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেটে কোনো একটা ইলেকট্রন আছে, ওকে যদি ইলেকট্রনটাকে এনার্জি দাও, তাহলে সে হায়ার স্টেটে যাবে, কিন্তু হায়ার স্টেটে বেশিক্ষণ থাকতে পারবে না, ও আবার কি গ্রাউন্ড স্টেটে চলে আসবে, কারণ তার স্টেটটাই ছিল গ্রাউন্ডে। তো কি হবে, এখানেও তাই হয়। সো এইভাবে আমাদের ইলাস্টিসিটি শো করে। মোর্স কারও আমরা পড়ছি না, আমরা ডাইরেক্ট স্ট্রেসে চলে যাচ্ছি। স্ট্রেস কাকে বলে না, তো কোনো একটা বডিকে যখন আমরা ডিফর্ম করছি, তো ডিফর্ম করার জন্য আমাদেরকে একটা এক্সটার্নাল ফোর্স দরকার। তাহলে এক্সটার্নাল ফোর্স মানে বাইরে থেকে একটা প্রযুক্ত বল দিতে হবে। ভালো করে বুঝবো, একটা রড আছে, ধরো আমার কাছে একটা রড, যে কোনো একটা রড আছে, একটা রড, এই একটা রড আছে। এবার এই রডের ওপর যখন আমি বাইরে থেকে কোনো একটা বাটখারা বা কিছু ঝুলিয়ে দেবো, একটা বল প্রয়োগ করবো, ভালো করে বোঝো, এবার এর উপর একটা বল প্রয়োগ করবো, তখন এর উপর যখন বল প্রয়োগ করবো, তাহলে এটা ফোর্স নিচের দিকে ওকে টানবে, তার ফলে তার একটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে। মানে প্রাথমিক দৈর্ঘ্য যদি এল হয়, দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, ধরে নাও দৈর্ঘ্য বৃদ্ধি হলো ডেল্টা এল, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে ডেল্টা এল। তাহলে এখন এবার যদি আমি ফোর্সটাকে সরিয়ে দিই, তাহলে পরে কি হবে স্যার, ফোর্সটাকে যদি সরিয়ে দিই, তাহলে পরে আবার এ আস্তে আস্তে উপরের দিকে উঠবে এবং ইনিশিয়াল লেংথ যতটা ছিল ততটাই হয়ে যাবে। তার মানে বলতে চাইছি কি, যে আমার এই বডিটা আবার পুনরায় আগের অবস্থায় আসার জন্য আমি যতটা ফোর্স দিয়েছিলাম, সেম অ্যামাউন্টের ফোর্স আবার কিন্তু বিপরীত দিকে কাজ করছে, বডিকে আবার রিস্টোর করার জন্য, আবার আগের অবস্থায় আনার জন্য। তাহলে আমি প্রযুক্ত বল সরিয়ে দিলে যে পরিমাণ বল আবার ভেতরের দিকে ওই বডিটার দিকে কাজ করছে, সেই বলটাকে বাংলায় বলা হয় প্রত্যানয়ক বল, ইংলিশে আমরা তাকে বলবো রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্সের মানে কেন হলো, রিস্টোর করছে ওকে। মানে কি, আমি কোনো বডির উপর ক্রিয়া করলাম, টেনে ছেড়ে দিলাম, আবার কি হবে, প্রতিক্রিয়ার জন্য সে আগের অবস্থায় চলে যাবে। ওই প্রতিক্রিয়া বলটি প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ কাজ করবে তাকে বলবে তুমি স্ট্রেস, যাকে বাংলায় বলা হয় পীড়ন, ক্লাস 9-এ পড়েছো। তাহলে এটাকে বলবো আমরা পীড়ন স্ট্রেস। তাহলে পীড়ন কাকে বলে, তাহলে রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ কাজ করবে তাকে বলবে পীড়ন। তাহলে পীড়ন প্রতি একক ক্ষেত্রফলে কাজ করলে তাকে বলছি আমরা কি, স্ট্রেস, পীড়ন। এখন এই পীড়ন যদি দেখো, তাহলে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল হবে, অর্থাৎ ফোর্স বাই এরিয়া। আর ফোর্স বাই এরিয়াকে আমরা কি বলি স্যার, প্রেসার। সেই জন্য অ্যাকচুয়ালি স্ট্রেসের ইউনিট আর প্রেসারের ইউনিট কি হবে, সেম, নিউটন পার মিটার স্কয়ার এসআই পদ্ধতিতে।
সিজিএস পদ্ধতিতে কত হবে, ডাইন পার সেমি স্কোয়ার। এবার ডাইমেনশন বা মাত্রা কত হবে, ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে তার ডাইমেনশন বা মাত্রা হবে। এখন স্ট্রেস মানে কি, প্রত্যানয়ক বল প্রতি একক ক্ষেত্রফলে কাজ করছে যতটা, তুমি যত বেশি ফোর্স দেবা প্রত্যানয়ক বলও তত বেশি কাজ করবে। একটা রাবারকে হালকা টেনেছো, দেখবে রেস্টোরিং ফোর্স আস্তে কাজ করছে। রাবারকে জোরে টেনেছো, ছেড়ে দাও, এখানে তুমি রেস্টোরিং ফোর্স বুঝতে পারবা কত জোরে কাজ করবে। যত ফোর্স দেবা ফোর্স ফেরত তত বেশি পাবা। সেরকম কোনো একটা বন্ধুকে যদি তুমি আস্তে মারো, ও তোমাকে আশা করি আস্তে মারবে না, জোরেই মারবে, বাট ঠিক আছে, ও তোমাকে রেস্টোরিং ফোর্স দেবে। ঠিক আছে, সো বেসিক্যালি কি হবে যে আমি যখনই ক্রিয়া করব প্রতিক্রিয়াটা আমার এখানে সেম হয়। আমি বারবার বলেছি বন্ধুর ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া সেম হয় না, বন্ধুকে ধার দেবা জীবনে ফেরত পাবো না টাকা। তো বেসিক্যালি এরকম ঘটনা ঘটে। এখন পীড়নকে আমরা 3 ভাগে ভাগ করতে পারবো। একটাকে বলছি লংগিটুডিনাল স্ট্রেস, যেটাকে বাংলায় বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন। তো আমি বাংলাগুলো সব বলে দিচ্ছি যেহেতু তোমাদের বাংলা ব্যাচ, একটু মাথায় রাখবে। এটাকে বলছি আমরা অনুদৈর্ঘ্য পীড়ন, এটাকে বলছি আমরা অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন জিনিসটা কি, যখন কোনো একটা বস্তুকে দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বৃদ্ধি করা হবে, তখন প্রত্যানয়ক বল প্রতি একক ক্ষেত্রফলে দৈর্ঘ্য বরাবর যে কাজটা করবে তাকে বলবে অনুদৈর্ঘ্য পীড়ন। শেয়ার স্ট্রেস মানে কি, আমি একটু পরে পড়াচ্ছি। এটাকে বলা হয় কৃন্তন পীড়ন। বোঝাচ্ছি আমি কি জিনিস, প্রত্যেকটা জিনিস বোঝাবো। কৃন্তন পীড়ন প্রত্যেকটা বোঝাবো আমি, কৃন্তন পীড়ন। আর এটাকে বলা হয় আয়তন পীড়ন। তাহলে 3 প্রকারের পীড়ন আমরা এখানে দেখছি। একটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য পীড়ন, একটা হচ্ছে আমার কৃন্তন পীড়ন, আর একটা হচ্ছে কি আমার আয়তন পীড়ন। তাহলে পীড়নকে 3টে ভাগে ভাগ করা যায়, সেই 3টি ভাগই আমরা এবার এখন পড়বো। একটা হচ্ছে কি দৈর্ঘ্য পীড়ন, কৃন্তন পীড়ন, আর কি আয়তন পীড়ন। তাহলে প্রকারভেদটা 3 প্রকারের আমরা এখানে পড়বো। তো চলো প্রকারভেদে আসি। তো প্রথমে আছে লংগিটুডিনাল, বাংলায় বলে দিলাম আর বলছি না, এটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়ন মানে ধরো তোমার কাছে একটা লম্বা রড আছে, কোন একটা রড আছে যার ক্ষেত্রফল কত স্যার এ, যার ক্ষেত্রফল কত এ, ভালো করে দেখতে পাচ্ছ। তাহলে এই রডটার ক্ষেত্রফল কত স্যার এ, আর একে কত ফোর্স দিয়ে টেনেছো এফ। তাহলে এই এফ দিয়ে যদি টানো, তাহলে রেস্টোরিং ফোর্সও কত কাজ করবে স্যার, এফ কাজ করবে। তাহলে এই রেস্টোরিং ফোর্স প্রতি একক ক্ষেত্রফলে কাজ করলে তাকে কি বলবো স্যার, স্ট্রেস। কিন্তু যেহেতু এটা দৈর্ঘ্য বরাবর হচ্ছে, তাহলে এই স্ট্রেসটার নাম কি দিলাম স্যার, লংগিটুডিনাল স্ট্রেস বা অনুদৈর্ঘ্য পীড়ন। মাথায় রাখবি অনুদৈর্ঘ্য পীড়নকে সিগমা এল দিয়ে, এল মানে লংগিটুডিনাল, এল সিগমা এল দিয়ে লিখবো। তোদের বইয়ে কিছু দিয়ে লিখবে না, তোদের বইয়ে ডাইরেক্ট এইভাবে লিখবে পীড়ন বলে। তো আমি এখানে ডিনোট করে দিয়েছি সিগমা এল। তো সিগমা এল দ্বারা আমরা, সিগমা চিহ্ন দ্বারা এখানে আমরা পিডিএফ এর মধ্যে আমরা স্ট্রেসকে ডিফাইন করব। অর্থাৎ আমাদের নোটসে বা পিডিএফ এ যেখানে সিগমা পাবা, সিগমা মানে সেটা হবে স্ট্রেস বা পীড়ন। তাহলে সিগমা মানে কি হলো, স্ট্রেস বা পীড়ন। এটা দৈর্ঘ্য বরাবর বোঝাতে পারলাম, দৈর্ঘ্য বরাবর বোঝাতে পারলাম। এবার চলে আই শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেসের বাংলা কি বললাম, কৃন্তন পীড়ন। এটার বাংলা কি বললাম, কৃন্তন পীড়ন। কৃন্তন পীড়ন কি জিনিসটা বোঝো। আমার কাছে ধরো একটা দেশলাই বাক্স আছে, কিন্তু তার ভেতর থেকে ট্রেটাকে বার করে দিয়েছি। তাহলে আমার কাছে ধরো একটা দেশলাই বাক্স আছে, তার ভেতর থেকে আমি ট্রেটাকে যদি বার করে দিই, এরকম একটা দেশলাই বাক্স থেকে ট্রেটাকে যদি বার করে দিই, এবার ধরো আমি একটা ফোর্স এইভাবে দিচ্ছি না, আমি ফোর্সটা এইভাবে দিচ্ছি, ট্যানজেনশিয়াল ফোর্স। মানে ফোর্সটা আমি সোজা দেবো না, এটা যদি সেই বক্সটা হতো, ফোর্সটা আমি এইভাবে দেবো না, এইভাবে না, এটা নর্মাল ফোর্স। আমি ফোর্সটা দেবো ট্যানজেনশিয়াল, ট্যানজেনশিয়াল মানে ট্যারা ফোর্স, তির্যক ফোর্স। তো এরকম যদি থাকে তির্যক ফোর্স দিই, তাহলে দেখবে তির্যক ফোর্স দিলে সামহাও দেশলাই বাক্সটা এরকম হয়ে ট্যারা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। সো সেই কারণে আমাদের ক্ষেত্রে যখন আমরা দেখব, যখন এই বডিটার উপরে এরকম ট্যানজেনশিয়াল ফোর্স কাজ করবে, এই ট্যানজেনশিয়াল ফোর্সে দেখো দুটো কম্পোনেন্ট তুমি ভাঙতে পারবা। একটা ট্যানজেনশিয়াল ফোর্সের এদিক বরাবর কাজ করবে, যদি এটা থিটা হতো তাহলে এটা হবে এফ সাইন থিটা, আর এদিকটা কি কাজ করবে, কস থিটা। দেখো এই বডিটা ডিফর্ম তাহলে এইদিকে হবে, তাহলে এখানেও সেম হবো। দেখো এখানে একটা এরকম একটা স্টেপ দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এরকম এই বডিটার এরকম শেপ ছিল, কিন্তু যখন তুমি একটা ট্যানজেনশিয়াল ফোর্স দিয়েছো, তাহলে একটা কম্পোনেন্ট ফোর্স এইদিকে কাজ করছে, হ্যাঁ না বলো, দেখতে পাচ্ছ। তাহলে একটা কম্পোনেন্ট ফোর্স এইদিকে কাজ করছে, এই ফোর্সটা এইদিকে কাজ করছে, তার ফলে সেই বডিটা ডিফর্ম হয়ে দেখো এইখানে চলে এসছে, এখানে চলে এসছে, বুঝতে পারছো নিশ্চয়ই, দেখতে পাচ্ছ, তার ডিফর্ম হয়েছে। তাহলে এই যে ট্যানজেনশিয়াল ফোর্স কাজ করছে, ট্যানজেনশিয়াল ফোর্সের বাংলা হচ্ছে স্পর্শকীয় বল। নিশ্চয়ই বুঝতে পারছো কেন স্পর্শকীয় বল বলছে, স্পর্শকীয় বল কেন স্পর্শকীয়, কারণ বলটা স্পর্শক বরাবর কাজ করছে।
তাহলে এখানে দেখো স্পর্শকীয় বল প্রতি একক ক্ষেত্রফলে কাজ করলে তাকে বলছি আমরা কি ক্রিন্তন পীড়ন বা শেয়ার স্ট্রেস। তাহলে শেয়ার স্ট্রেস বা ক্রিন্তন পীড়ন কি না, তো স্পর্শকীয় বল প্রতি একক ক্ষেত্রফলে যদি কাজ করে তখন তাকে আমরা বলছি কি শেয়ার স্ট্রেস। এবার ধরো আমার কাছে কোনো একটা বাস্কেটবল বা বেলুনস আছে, এই বেলুনের ওপর বাইরে থেকে আমি ফোর্স দিচ্ছি, এরকম করে টিপে দিচ্ছি ফোর্স দিয়ে। তাহলে এরকম করে ফোর্স দিলে পরে দেখো চারিদিক থেকে ফোর্স কাজ করছে, এবং বেলুনে যদি ফোর্স দাও তাহলে তার ভলিউম চেঞ্জ হবে। তাহলে ভলিউম চেঞ্জ হওয়ার জন্য আমি একটা বেলুনে ফোর্স দিচ্ছি, তাহলে এই ফোর্সটা তার আয়তনকে চেঞ্জ করছে, এবং এই আয়তনটা চেঞ্জ হওয়ার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ফোর্স দিচ্ছ তাকে তুমি বলছো কি ভলিউমেট্রিক স্ট্রেস। বাংলা কি হবে বুঝতে পারছো? তাহলে আয়তন পীড়ন। বুঝতে পারলাম? তাহলে আয়তন পীড়ন কি হবে স্যার? সবই দেখো এফ বাই এ, বুঝতেই পারছো ফোর্স বাই এরিয়া মানেই হবে কি স্ট্রেস। আমি কি তিনটে স্ট্রেস বোঝাতে পেরেছি? বলবে আমাকে। ক্লিয়ার হয়েছে সবার মাথায়? কারোর ডাউট থাকলে বলবে। কোনো একটা বেলুন বা কিছু আছে, তাকে আমি এফ ফোর্স দিয়ে ঠেলছি, বলে তার ভলিউম চেঞ্জ হচ্ছে। এবার এই ফোর্সটা যদি ছেড়ে দিই বেলুনটা কি আবার ফুলে যাবে? তো তাহলে আবার সেই ফোর্সটা কাজ করবে কত? যত ফোর্স দিয়েছিলাম তত ফোর্সই কাজ করবে। তাহলে সেই ফোর্স প্রতি একক ক্ষেত্রফলে কাজ করে তাকে বলবো কি আয়তন পীড়ন বা ভলিউমেট্রিক স্ট্রেস। এই স্ট্রেস বুঝতে পারলাম আয়তন পীড়ন বা ভলিউমেট্রিক স্ট্রেসটাকে। ক্লিয়ার হলো? আমি কি স্ট্রেস বা পীড়নটা বোঝাতে পারলাম। এবার আমরা আলোচনা করব স্ট্রেন। স্ট্রেন মানে কি হচ্ছে? বিকৃতি। স্ট্রেনের বাংলা হচ্ছে বিকৃতি। বিকৃতি কাকে বলে? বিকৃতি মানে ডিফরমেশন। ধরো তোমার কাছে একটা রড ছিল, এখন এই রডের তুমি কি করছো? দৈর্ঘ্য বাড়াচ্ছ। কি করে? একটা ফোর্স দিয়ে। কনসিডার করো তো লেট যে এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল, এটাকে আমি বলছি অরিজিনাল বা ইনিশিয়াল। অরিজিনাল বা ইনিশিয়াল এটা ছিল, কিন্তু তাকে ফোর্স দেওয়ার ফলে তার দৈর্ঘ্য বাড়লো কিন্তু ডেল্টা এল, এটাকে বলছি আমরা চেঞ্জ হলো ডেল্টা এল। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যতটা পরিমাণ চেঞ্জ হলো তাকে বলবো আমরা স্ট্রেন। তার মানে স্ট্রেন বলতে বলবো চেঞ্জ বাই অরিজিনাল। তোমার কতটা চেঞ্জ হলো বাই তোমার অরিজিনাল কতটা ছিল, এটাকে বলছি আমরা স্ট্রেন। স্ট্রেনের বাংলা হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতি বলতে তোমার কতটা পরিমাণ ডিফরমেশন চেঞ্জ হলো বাই তোমার কতটা কি হলো ছিল, এটাকে বলছি আমরা বিকৃতি। দেখতেই পাচ্ছ বিকৃতি সেম রাশির রেশিও, দৈর্ঘ্য হলে দৈর্ঘ্যের রেশিও। সেই জন্য স্ট্রেনের কোনো ইউনিট হবে না। তোমরা এটাই পড়েছো বিকৃতির কোনো একক নাই, তাহলে বিকৃতির কোনো একক হবে না। তাহলে স্ট্রেন হচ্ছে কি যতটা পরিবর্তন হলো। তাহলে পরিবর্তন ক রকমের হতে পারে স্যার? 2 রকমের, 3 রকমের হতে পারে। একটা কি দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, একটা আয়তনের পরিবর্তন হতে পারে, আর একটা কি শেয়ারের পরিবর্তন হতে পারে। সেই জন্য আমরা বিকৃতিকে এপসাইলন চিহ্ন দ্বারা লিখবো বা এই চিহ্ন দ্বারা আমরা লিখবো। ঠিক আছে? তো মাথায় রাখবো বিকৃতিকে আমরা এপসাইলন দিয়ে লিখবো, আর সিগমা দিয়ে কাকে লিখলাম? স্ট্রেসকে লিখলাম। পীড়নকে স্ট্রেস সিগমা দিয়ে লিখলাম, আর স্ট্রেন মানে বিকৃতিকে কি দিয়ে লিখবো? এপসাইলন দিয়ে। তাই দেখতে পাচ্ছ লঙ্গিটুডিনাল বা এটা কি হবে? অনুদৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ না বলো? তাহলে এটাকে কি বলবে? ক্রিন্তন বিকৃতি। আর এটাকে কি বলবে তুমি? আয়তন বিকৃতি। তাহলে 3 রকমের বিকৃতি তুমি পেলে। একটাকে বলছো তুমি অনুদৈর্ঘ্য বিকৃতি, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি এটা কি হচ্ছে না, তো স্যার এটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি, আর এটা কি হচ্ছে? আয়তন বিকৃতি। এই 3 রকমের বিকৃতি তুমি এখানে পেয়েছো। তাহলে এই হচ্ছে গল্প। তাহলে পীড়ন ক রকমের পেলাম? 3 রকমের, অনুদৈর্ঘ্য পীড়ন, ক্রিন্তন পীড়ন এবং আয়তন পীড়ন। আর আমরা এখানে তোমার বিকৃতিও 3 রকমের পেলাম, অনুদৈর্ঘ্য বিকৃতি, ক্রিন্তন বিকৃতি এবং আয়তন বিকৃতি। এই হচ্ছে আমাদের পীড়ন বিকৃতি। এখন যদি কোশ্চেন আমরা একটা সহজ করে করার চেষ্টা করি যে পীড়ন আর বিকৃতির মধ্যে কে আগে ঘটে, তো পীড়ন আর বিকৃতির মধ্যে কে আগে ঘটে? কে বলতে পারে বলো? পীড়ন আর বিকৃতির মধ্যে কোনটা আগে হয়? পীড়ন আগে হয় সবাই বলবে, কিন্তু আমি বলছি বিকৃতি আগে হয়। তো পীড়ন আর বিকৃতির মধ্যে কোনটা আগে হয় সেটা যদি বোঝার চেষ্টা করি, চলো চেষ্টা করি বোঝার। দেখো ধরো আমার কাছে একটা লোহার রড আছে, এই লোহার রডের আমি কি করছি না, তো বলছি স্যার রেস্টোরিং ফোর্স, এই যে ফেরত যাবে যে ফোর্সটা, সেই ফোর্সটা প্রতি একক ক্ষেত্রফলে কাজ করলে তাকে তুমি সিগমা বলছো। হ্যাঁ না বলো? স্ট্রেস। কিন্তু এই বলটা তৈরি হলো এমনি নাকি এই বলটা তৈরি হওয়ার জন্য একে আগে ডিফর্ম করতে হলো? মানে একে টানলাম বলেই তো হলো। তার মানে আগে তো বিকৃতি হচ্ছে তবেই তো রেস্টোরিং ফোর্স পাওয়া। বুঝতে পারলাম ব্যাপারটা?
তাহলে আমার স্ট্রেসের জন্য যে রেস্টোরিং ফোর্সটা দরকার, সেই রেস্টোরিং ফোর্স পেতে গেলে আমাকে কি করতে হবে? ওকে টানতে হবে। তো তাহলে টানলে পরে আগে কি হবে? বিকৃতি। তোমার বন্ধু তোমাকে এমনি এমনি মেরে দেবে না ভাই, তুমি ওকে মারবে তবেই ও তোমাকে মারবে। তো তুমি আগে ওকে মারছো মানে তুমি বিকৃতি প্রয়োগ করছো, আর তুমি যেটা ফেরত পাচ্ছ সেটা কি হচ্ছে? পীড়ন। তাহলে এইভাবেই পীড়ন ও বিকৃতির মধ্যে অবভিয়াসলি আমার কি হবে? পীড়ন আর বিকৃতির মধ্যে বিকৃতি মৌলিক। দিদি আপনি চলে যান, আগে এসছেন। বিকৃতি কি হবে? মৌলিক। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ওকে। তেমনি আমরা যেমন 3 রকমের পীড়ন পড়লাম, 3 রকমের বিকৃতি পড়বো। একটা হচ্ছে লংগিটুডিনাল স্ট্রেন, একটা শেয়ার স্ট্রেন, আর একটা হচ্ছে ভলিউম স্ট্রেন। তার মানে অনুদৈর্ঘ্য কি হবে? বিকৃতি। একটা কি হবে? কৃন্তন বিকৃতি। আর একটা হবে কি? আয়তন বিকৃতি। দেখতেই পাচ্ছ এগুলোকে এপসাইলন চিহ্ন দ্বারা লেখা হয়। ধরো তোমার দৈর্ঘ্য ছিল এল, ভর দেওয়ার ফলে তার দৈর্ঘ্য বাড়লো ডেল্টা এল, তাহলে স্যার ডেল্টা এল বাই এল এটাকে কি বলবো আমি? লংগিটুডিনাল স্ট্রেন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। বুঝতে পারছো? তো দেখো অনুদৈর্ঘ্য বিকৃতি। চলে আসি শেয়ারিংটা, এটা বোঝো ভালো করে। নিশ্চয়ই দেয়ারস্লাই বাক্সের কনসেপ্টটা মনে আছে? তাহলে আমার ছিল স্যার এইরকম, আর হয়ে এতটা গেছে। তাহলে ও দেখো এটা এল ইনিশিয়াল ছিল, আর এখান থেকে এতটা সে সরে গেছে, এটাকে সরে যাওয়াটাকে আমি এক্স ধরছি। সরে যাওয়াটাকে আমি কত ধরছি? এক্স ধরছি। এখন দেখো এখানে যে শেয়ার স্ট্রেন বা কৃন্তন বিকৃতি বলতে বোঝায় এই অ্যাঙ্গেলটাকে, কৃন্তন বিকৃতি বলতে সেই অ্যাঙ্গেলটাকে বোঝায় যতটা অ্যাঙ্গেল এসে সরে গেছে। তাহলে কৃন্তন বিকৃতি বলতে আমরা সেই অ্যাঙ্গেলটা বোঝাবো যে অ্যাঙ্গেলটা এখানে সরে গেল। সেটা তুমি ভালো করে বুঝতে পারো যদি বোঝাতে চাই। ধরো একটা কোনো জায়গায় দেখবে বিল্ডিং থেকে অনেক সময় রড বেরিয়ে থাকে, কিন্তু অনেক সময় রড বেরিয়ে থাকলে রড নিজের ভরের জন্য অনেক সময় রড বেন্ড হয়ে যায়। এই যে অ্যাঙ্গেলে বেন্ড হয়েছে, এইটা হচ্ছে সেই কৃন্তন বিকৃতি। কতটা পরিমাণ বেন্ড হয়েছে, এটাও সেম টাইপের কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করছি যখন আমরা কি ওই দেশলাই বাক্সকে কতটা বেন্ড করিয়েছি। তাহলে সেই থিটাটাকে আমরা বলছি এখানে কি? কৃন্তন বিকৃতি। তাহলে শুধুমাত্র থিটা যদি না লিখি, আমি ট্যান থিটা লিখি, তাহলে ট্যান থিটা যেখানে বার করো তাহলে লম্ব বাই ভূমি হবে, দেখতে পাচ্ছ এক্স বাই এল। তাহলে ট্যান থিটা মানে এখানে কি পেতে পারি স্যার? এক্স বাই এল। আবার ট্যান থিটা যদি থিটা খুব ক্ষুদ্র হয় তাহলে ট্যান থিটাকে কি আকারে লেখা যায় স্যার? থিটা। সেজন্য থিটা সমান কত লিখতে পারবো আমি? এক্স বাই এল। সো থিটা সমান কত হবে? এক্স বাই এল। সো মাথায় রাখবি যে আমাদের যে কৃন্তন পীড়ন কৃন্তন বিকৃতি হবে সেটা কত হবে? থিটা শুড বি ইকুয়ালস টু এক্স বাই এল। থিটা কত হবে? এক্স বাই এল। তাহলে আই হোপ বোঝাতে পারলাম শেয়ার স্ট্রেন, বা আমরা এখানে বোঝাতে পারলাম যে কৃন্তন কি বিকৃতি। এরপর হচ্ছে ভলিউম স্ট্রেন, আয়তন বিকৃতি। তোমার আগে ভলিউম কত ছিল স্যার? ভি, কিন্তু তাকে ফোর্স দিয়েছো, ফোর্স দিয়ে তার ভলিউম চেঞ্জ করেছো। কত চেঞ্জ করেছো স্যার? ডেল্টা ভি চেঞ্জ হয়ে গেছে। মানে কি? তোমার আগে ভলিউম ছিল 4 মিটার কিউব, এখন কত হলো? 3 মিটার কিউব। তাহলে চেঞ্জ হলো কত স্যার? 1 মিটার কিউব। তাহলে 1/4, তাকে বলবে তুমি আয়তন বিকৃতি। দেখতেই পাচ্ছ? তাহলে আয়তন বিকৃতিকে আমরা কি বলবো? আয়তন যতটা চেঞ্জ হলো বাই ইনিশিয়াল, আগে যতটা ছিল তাকে বলছি আয়তন বিকৃতি। তাহলে আমরা 3 রকমের পীড়ন এবং 3 রকমের বিকৃতি পড়লাম। এবার হুকস ল পড়বো। হুকস ল, হুকস লটাকে একটু যদি আমরা দেখতে চাই, তাহলে বিজ্ঞানী রবার্ট হুক, যিনি মাইক্রোস্কোপ বানিয়েছিলেন নাকি রে? মাইক্রোস্কোপ না, ওই মানে বয়েলের পরীক্ষার জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার সেটা রবার্ট হুকই বানিয়েছিলেন না? এখন যদি আমরা হুকস ল দেখতে চাই, তাহলে হুকস লর ক্ষেত্রে দেখবো তিনি একটা ম্যাটেরিয়াল নিয়ে সেই ম্যাটেরিয়ালের মধ্যে লোড বা ভার চাপাতে থাকলেন। তাহলে আমরা কোনো একটা ক্ষেত্রে কোনো একটা রড নিলাম, সেই রডের মধ্যে আমরা ভর চাপাতে থাকলাম, ভর চাপাতে থাকলাম। তাহলে সেই রডের মধ্যে যদি ভর চাপাতে থাকি আমরা, তাহলে সেই রডের কি হবে? দৈর্ঘ্য বাড়বে। তার মানে তার কি হবে? বিকৃতি হবে আর পীড়ন হবে। পীড়ন বিকৃতি দুটোই হতে থাকবে। তাহলে তুই বল, যদি পীড়ন বিকৃতি পরস্পর চেঞ্জ হয় তাহলে তাদেরকে আমরা একটা গ্রাফে প্লট করতে পারবো। তাহলে এটা সেই গ্রাফ যেখানে পীড়ন বিকৃতিকে শো করছে। এবার দেখো পীড়ন ও বিকৃতির একটা গ্রাফ আমরা এখানে হুকস বার করলেন বা হুক বার করলেন, যে কোনো একটা বডির উপর বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিলে পরে কি কি ঘটনা ঘটে তার উপর। গ্রাফটাকে কতগুলো পার্টে আমি ভাঙতে পারছি, যে দেখো ও থেকে এ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই গ্রাফটা স্ট্রেট লাইন ফলো করছে। তার মানে কি? মানে এই জায়গাটায় স্ট্রেস আর স্ট্রেনের রেশিওটা কি হবে? ধ্রুবক। কেন? এর স্লোপটা কি থাকছে? কনস্ট্যান্ট। স্ট্রেট লাইনের স্লোপ কি থাকবে স্যার? কনস্ট্যান্ট থাকবে অবভিয়াসলি। তাহলে এখানে যে স্লোপটা পাচ্ছ, স্লোপ মানে কি? স্লোপ মানে স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্যার স্ট্রেস বাই স্ট্রেন, বাংলায় বলতে গেলে কি স্যার?
পীড়ন আর বিকৃতি এর অনুপাতটা কি থাকছে স্যার? ধ্রুবক থাকছে। এর অনুপাতটা কি থাকছে? ধ্রুবক। তার মানে আমরা কি বলতে পারি স্যার যে পীড়ন বিকৃতির কি হবে স্যার? সমানুপাতিক। হ্যাঁ না বলতো? হবে না? হবে না। তাহলে পীড়ন বিকৃতি সমানুপাতিক হয়ে যাচ্ছে। এই ও থেকে এ পর্যন্ত হুক বললো যে এটা হচ্ছে ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ কোনো একটা বডিকে আমি যা ইচ্ছা তাই তার মধ্যে পীড়ন বা বিকৃতি আনতে পারবো না, যা ইচ্ছা তাই। একটা রাবারকে যদি খুব জোরে টেনে দাও ছিঁড়ে যাবে। তাহলে পরে আমি কিছুটা পরিমাণ একটা লিমিট পর্যন্ত আমি সেই বডিটাকে কি করতে পারবো? স্ট্রেস দিতে পারবো, স্ট্রেন পেতে পারবো একটা লিমিট পর্যন্ত। একটা লিমিটের বাইরে চলে গেলে সেই বডির স্ট্রেস স্ট্রেন চেঞ্জ হয়ে যায়। তুমি সেটাই দেখতে পাচ্ছ, ও থেকে এ পর্যন্ত থাকছে, কিন্তু যখন সে বি পয়েন্টে চলে যাচ্ছে তার চেঞ্জ হচ্ছে, তখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সে ফ্র্যাগাইল বা ভেঙে যাচ্ছে। একটা তামার তারকে তুমি ভাবতে পারো, তামার তারকে যখন তুমি এরকম এরকম ভাবে বেন্ড করবে, দেখবে 2-4 বার বেন্ড করলে কিছু হবে না, কিন্তু বেশি পরিমাণ যদি বেন্ড করতে থাকো তখন দেখবে কি হবে, সে জায়গা আস্তে আস্তে গরম হবে এবং হতে হতে একটা টাইম পর কি হবে, তামার তারটা কট করে কেটে যাবে। কিন্তু ওকে যদি তুমি এইভাবে দুবার করো কোনোদিনই হবে না, কারণ সে লিমিটে থাকবে। কিন্তু বারবার যদি কন্টিনিউয়াসলি এরকম স্ট্রেস স্ট্রেন করতে থাকি, সে কি করবে, একটা টাইম পর ব্রেক চলে আসবে আর সে সেই স্ট্রেসকে সহ্য করতে পারবে না। সো সবার ক্ষেত্রে এরকম হয়, স্ট্রেস সহ্য করার একটা লিমিট থাকে, এর থেকে বেশি স্ট্রেস দিলে পরে আর লিমিট সহ্য করতে পারবে না। আমারও একটা লিমিট সহ্য করার লিমিট আছে, তার বেশি আমিও পারি না, লিমিট সহ্য করে গেলে নষ্ট হয়। তাহলে আমরা এখানে দেখলাম পীড়ন বিকৃতির ধ্রুবক গুণফল হচ্ছে, সো স্ট্রেস কনস্ট্যান্ট স্ট্রেন। আমরা এখান থেকে হুকের সূত্রটা পেতে পারি কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি কি হয়, সমানুপাতিক। হ্যাঁ না বলো? এটাই পড়েছো ক্লাস 9-এ, মনে করে দেখতে পারো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি কি হবে, পরস্পর সমানুপাতিক। এটাই ছিল হুকের সূত্র। তাহলে আই হোপ হুকের সূত্রটা কি করে এলো আমরা সেটা বুঝতে পারলাম। স্ট্রেস স্ট্রেইন কার্ভের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, পীড়ন বিকৃতি কার্ভ, এই কার্ভটা দেখছি আমরা এই ও থেকে এ তে সে ইলাস্টিক বিহেভ করছে, মানে এই জায়গাটায় সে স্থিতিস্থাপকতার মতো বিহেভ করছে, কিন্তু তারপর আস্তে আস্তে সে নষ্ট হয়ে যাচ্ছে এবং একটা টাইম পর সে প্লাস্টিকের মতো বিহেভ করছে। প্লাস্টিক একটু আগে কি বুঝিয়েছিলাম মনে পড়ছে, যে তাকে যদি ডিফর্ম করে রেখে দিই তাহলে সে ডিফর্মড হয়ে যাবে, তাহলে এই জায়গাটায় সে ডিফর্মড হয়ে যাচ্ছে আর চেঞ্জ হচ্ছে না। কিন্তু ফার্দার যদি আমি আরো তার উপর স্ট্রেস স্ট্রেন বাড়াতে থাকি, একটা টাইম পর কি হবে, ভেঙে যাবে মট করে, এই জায়গাটায় তার ফ্র্যাকচার পয়েন্ট হয়ে যাচ্ছে, সে ভেঙে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে দেখতে পেলাম যে কোনো একটা বডি স্ট্রেস স্ট্রেন কার্ভ চলে। সো এখানে দেখতে পাচ্ছ এ হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি, মানে এটা হচ্ছে ইলাস্টিক লিমিট, এতদূর পর্যন্ত সে কাজ করবে ইলাস্টিক লিমিটের। ইলাস্টিক লিমিট বি পর্যন্ত ইন দ্য সেন্স যে এর বাইরে গেলে সে আর কোনো রকম ভাবে তাকে ফেরত আনা যাবে না, এখান থেকে এত দূর গেলে আবার ফেরত আনা যাবে, এর বিয়ন্ডে গেলে তাকে আর ফেরত আনতে পারবো না। আর ডি হচ্ছে আলটিমেটলি স্ট্রেস পয়েন্ট, মানে এই জায়গার পর ও কি হবে, ব্রেকডাউন হয়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভটাকে ব্যাখ্যা দিতে পারছি। স্ট্রেস স্ট্রেইন কার্ভ তিনটে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি আমরা এখানে আলোচনা করি, তাহলে উই ক্যান সি দ্যাট তিনটে ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে ইলাস্টোমার। ইলাস্টোমার মানে তুমি ভাবতে পারো রাবার, রাবার একটা ম্যাটেরিয়াল। এরকম তিনটে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এই রকম স্ট্রেস স্ট্রেইন কার্ভকে যদি ডিফর্ম মানে আলোচনা করি, দেখো যেটা ব্রিটল ম্যাটেরিয়াল তার দেখো ওয়াইয়ের ভ্যালু অনেক কম, যেটা ব্রিটল ম্যাটেরিয়াল তার দেখো ওয়াইয়ের ভ্যালু অনেক কম, সরি ওয়াইয়ের ভ্যালু বেশি, ইয়ং মডুলাস, কারণ স্লোপ দেখো অনেক কি বেশি হয়ে যাচ্ছে। কিন্তু দেখো যেখানে আমাদের বিসিডি গ্রাফটা চলছিল, গ্রাফ কিন্তু আর নাই, মানে কি হচ্ছে, ও এখানে গিয়ে ভেঙে যাচ্ছে। সেই জন্য ভঙ্গুর মেটেরিয়ালকে যদি একটু বেশি স্ট্রেস স্ট্রেন দেওয়া হয়, ও কি হয়ে যায়, ভেঙে যায়। সেই জন্য তো তার ইলাস্টিক লিমিট অনেকটা কম হয়, বেশি হবে না, আবার তার ওয়াইয়ের ভ্যালু অনেক বেশি হয়। কিন্তু যেমন ধরো ডায়মন্ডের ক্ষেত্রে ভাবতে পারো, ডায়মন্ডের ক্ষেত্রে পারো ডায়মন্ড ইজ নট ব্রিটল, তা আমি বলছি যে ডায়মন্ড ব্রিটল নয়, কিন্তু ডায়মন্ডকে যদি স্ট্রেস দেওয়া হয়, হাইড্রোলিকের মধ্যে ওকে মারা হয়, তাহলে দেখবে ডায়মন্ড ডিফর্ম হয় না, ও কি হয় বলতো, ভেঙে যায়, গুঁড়ো হয়ে যাবে একদম। এক্ষেত্রেও তাই হবে, আমি সেই কথাই বলছি তোকে। যেমন একটা গ্লাস, গ্লাসের উপর স্ট্রেস দিচ্ছি, ও বেন্ড হয়ে গেল, গ্লাস সুন্দর হবে না, ও কি হবে, পট করে ভেঙে যাবে, ব্রিটল। কিন্তু যদি আমি তামা টামা এই সমস্ত মেটাল দেখি, সে কি হবে, একটা লিমিট পর্যন্ত তার ওয়াই চলছে, কিন্তু আস্তে আস্তে সে ডিফর্ম হচ্ছে। তার মানে ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা লার্জ প্লাস্টিক রেঞ্জ বিয়ন্ড ইলাস্টিক লিমিট আমরা পাবো, মানে ইলাস্টিক লিমিটের পরও সে একটা প্লাস্টিক রেঞ্জ পাওয়া যাবে। প্লাস্টিক রেঞ্জ মানে এখনই বলছিলাম যেখানে ডিফর্ম হয়ে থেকে যাবে, ও আর ফেরত আসবে না, এটা পাবে। কিন্তু রাবারের ক্ষেত্রে দেখো, রাবারের ক্ষেত্রে এই স্ট্রেট লাইনটা প্রায় নাই, মানে রাবার হচ্ছে সব থেকে কম ইলাস্টিক। কেন কি, দেখো স্ট্রেট লাইন পাথটা এখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না, সেই জন্য এর ইলাস্টিক রেঞ্জ খুব কম হবে।
দেখতে পাচ্ছ, ক্যান বি স্ট্রেচ টু কজ লার্জ স্ট্রেন, প্রচুর স্ট্রেন তৈরি করা যেতে পারে। ভেরি লার্জ ইলাস্টিক রিজিয়ন বাট হুকস ল নট ওবেড ওভার মোস্ট অফ দ্য রিজিয়ন। দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম রিজিয়নে হুকস ল মেনটেন হবে না, কারণ কি এই স্ট্রেট লাইনটা পাওয়া যাবে না, এই স্ট্রেট লাইনটা পাবো না। তো ইলাস্টিক লিমিট ম্যাক্সিমাম হলেও বা ইলাস্টিক লিমিট সেরকম থাকলে পরেও হুকস ল এখানে মেনটেন হয় না। তাহলে তিনটে বডির ক্ষেত্রে আই হোপ আমরা ইলাস্টিক কার্ভটাকে বোঝাতে পারলাম। ক্লিয়ার হয়েছে সবার? বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? ওকে, এবার পড়বো মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি কোথায় পেলাম? এই যে এখানটা, তাই কি মডুলাস অফ ইলাস্টিসিটি। আমরা যে স্লোপ পেলাম, কনস্ট্যান্ট পেলাম, সেই কনস্ট্যান্টটাকে বলছি মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আমরা যেখানে কনস্ট্যান্টটা পেয়েছিলাম সেই কনস্ট্যান্টটাকে বলছি আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এটাকে বলছি আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এটাকে বলছি আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক কি? তাহলে আমরা যদি একটু ডেফিনিশনটা দেখতে চাই, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের ডেফিনিশন এখান থেকে পেয়ে যাবো স্যার। না তো পীড়ন ও বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। তাহলে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের ডেফিনিশনটা এখান থেকেই পাবো, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির যে অনুপাত তাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। স্থিতিস্থাপক গুণাঙ্ক ক রকমের হবে স্যার? 3 রকমের। কারণ পীড়ন আর বিকৃতি প্রত্যেকটা ক রকমের আছে স্যার? 3 রকমের। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 রকমের হবে। যদি অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত দেখো, তাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত তাকে কি বলছি? ইয়ং গুণাঙ্ক। তেমনি আমরা যদি কৃন্তন পীড়ন এবং কৃন্তন বিকৃতির অনুপাত দেখি, তাকে বলা হচ্ছে মডুলাস অফ রিজিডিটি বা দৃঢ়তা গুণাঙ্ক। সিমিলারলি আমরা যদি আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত দেখি, তখন তাকে বলবো আয়তন বিকৃতি গুণাঙ্ক বা ভলিউমেট্রিক তোমার হচ্ছে এই বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে 3 রকম পীড়ন বিকৃতির জন্য আমরা 3 রকম গুণাঙ্ক পেলাম। ইয়ং, একটা হলো ইয়ং, একটা হলো রিজিডিটি মডুলাস, আর একটা হলো কি বাল্ক মডুলাস। এই 3 রকমের মডুলাস মানে হচ্ছে, একটার নাম কি বললাম? ইয়ং গুণাঙ্ক, একটা নাম কি বললাম? দৃঢ়তা গুণাঙ্ক, আর একটা নাম কি বললাম? আয়তন বিকৃতি গুণাঙ্ক। এটা নিয়ে এবার পড়াশোনা করবো। তাহলে প্রথমে আমরা আলোচনা করি ইয়ং গুণাঙ্ক নিয়ে, ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়ং গুণাঙ্ক নিয়ে আমরা আলোচনা করি একটু। ইয়ং গুণাঙ্ক মানে কি? এটা হচ্ছে একটা অনুপাত। কার সাথে কার? অনুদৈর্ঘ্য পীড়নের সাথে কার? অনুদৈর্ঘ্য বিকৃতি। একটু আগে বলেছিলাম লংগিটুডিনাল স্ট্রেস মানে কি? অনুদৈর্ঘ্য পীড়ন। আর লংগিটুডিনাল স্ট্রেন মানে কি? অনুদৈর্ঘ্য বিকৃতি। তাদের অনুপাতকে আমরা বলছি ইয়ং গুণাঙ্ক। তাহলে এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। এখন দেখো ইয়ং গুণাঙ্ক মানে কি, ভালো করে দেখো। ইয়ং গুণাঙ্ক মানে স্যার স্ট্রেস বাই স্ট্রেন। একটু আগে আমরা দেখলাম স্যার স্ট্রেনের কোনো ইউনিট হয় না, স্ট্রেনের কোনো ইউনিট হয় না। তো যেহেতু স্ট্রেনের কোনো ইউনিট হয় না আর স্ট্রেসের ইউনিট কি হয় স্যার? নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এই ইউনিটটা কার হবে স্যার? ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্কের ইউনিট আর স্ট্রেসের ইউনিট পরস্পর কি হবে স্যার? সেম হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হলো? আমরা একটা টিপিক্যাল যে কোনো রডের ক্ষেত্রে আমরা চাইছি তার ইয়ং মডুলাস বার করব। তাহলে যে কোনো একটা রডকে আমরা এখানে চয়েস করেছি। সেই রডটার ধরো প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল, কিন্তু তার উপর একটা ভারী কিছু চাপিয়েছি, তার ফোর্স দিয়েছি এফ। তাহলে ফোর্স যদি এফ দেই আর তার ক্ষেত্রফল যদি এ হয়, কোন জায়গাটা? এই জায়গাটার ক্ষেত্রফল, বুঝতে পারছো তো? এই জায়গাটার ক্ষেত্রফল এ হয়, তাহলে বলো তো এখানে পীড়ন কত হবে? অনুদৈর্ঘ্য পীড়ন। স্যার অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে? এফ বাই এ। হ্যাঁ না বলো? তাহলে এটা হচ্ছে আমার অনুদৈর্ঘ্য পীড়ন, যেটাকে বলছি কি এফ বাই এ। আর এফ বাই এ কে আমরা কি দিয়ে লিখবো স্যার? সিগমা দিয়ে। তাহলে এটা হচ্ছে কি সিগমা। আবার কি, এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল স্যার এল, আর অন্তিম দৈর্ঘ্য কত, মানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো স্যার? ডেল্টা এল। তাহলে এখান থেকে কি আমরা বিকৃতি বার করতে পারবো স্যার? হ্যাঁ, বিকৃতি কত হবে স্যার? ডেল্টা এল বাই এল। দেখো এটা হচ্ছে স্ট্রেন, বিকৃতি হচ্ছে ডেল্টা এল বাই এল। আর ইয়ং গুণাঙ্ক মানে কি জানি স্যার? ইয়ং গুণাঙ্ক মানে স্ট্রেস বাই কি হবে স্যার? স্ট্রেন। তাহলে স্ট্রেস বাই স্ট্রেন করে দিলে দেখো এই রাশিটা দাঁড়ায়। সেই জন্য এইটাই হচ্ছে আমার ইয়ং গুণাঙ্কের রাশিমালা। তো তোমার এই ফর্মুলার রাটটা মারার কোনো দরকার নাই, তুমি এইটুকু জানো না, বুঝতে পারছো তো? পীড়ন বার করো, বিকৃতি বার করো, বাস ওয়াই জেনে নাও। তোমার মুখস্থ করার কোনো দরকার নাই। আমি কি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? সো আমরা এই ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কটা বুঝাতে পারলাম। ক্লিয়ার হয়েছে সবার ক্ষেত্রে? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তাহলে আই হোপ পীড়ন বিকৃতি দিয়ে আমরা ইয়ং গুণাঙ্কটা এখানে বোঝাতে পেরেছি, যে কি করে আমরা পীড়ন আর বিকৃতির অনুপাত দ্বারা ইয়ং গুণাঙ্কটাকে বার করতে পারবো। ক্লিয়ার হয়েছে সবার ক্ষেত্রে? ওকে, তাহলে আমরা ধরে চলছি যে মোটামুটি এই পার্টটা আমাদের বোঝা গেছে। ওকে, নেক্সট একটা প্রবলেম দিয়েছে, দেখো প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করি।
প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করি। বলছে দ্য অ্যাডজাসেন্ট গ্রাফ শোজ দ্য এক্সটেনশন অফ আ ওয়্যার অফ লেন্থ 1 মিটার। মানে একটা যে কোনো তার আছে, তার দৈর্ঘ্য কত স্যার 1 মিটার। তার কি করেছে, একটা গ্রাফ দিয়েছে, সেই গ্রাফটা কার সাথে কার স্যার, না তো ডেল্টা এল এর সাথে ডাব্লু, মানে এখানে যে ভরটা চাপিয়েছি ডাব্লু তার সাথে কার স্যার ডেল্টা এল, যতটা দৈর্ঘ্য বাড়বে তার গ্রাফ। কিন্তু গ্রাফ দেখে বুঝতে পারছো ডাব্লুটার ইউনিট কিন্তু নিউটনে আছে, মানে প্রথম ক্ষেত্রে 20 নিউটন, পরের ক্ষেত্রে 40, পরের ক্ষেত্রে 60, পরের ক্ষেত্রে 80। কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধিটা দেখো কত স্যার 1, কিন্তু 1 আছে কিন্তু 10⁻⁻⁴, মানে 1 × 10⁻⁻⁴, 2 × 10⁻⁻⁴, এইভাবে ভাবো। তার মানে লজিক্যালি এই হচ্ছে তার গ্রাফ দেওয়া আছে এবং বলছে কি তার উপর ডাব্লু কানেক্ট করা আছে, এই দিয়েছি, তার ক্রস সেকশনাল এরিয়া মানে ক্ষেত্রফল দিয়েছে। তাহলে কি কি দিয়েছে একটু লিখে ফেলি আমরা। তাহলে অঙ্কটাতে আমাকে দিয়েছে স্যার ক্ষেত্রফল দিয়েছে, দেখুন 10⁻⁻6 মিটার স্কোয়ার দিয়েছে। আর কি দিয়েছে স্যার, আমাকে দৈর্ঘ্য দিয়েছে এল দিয়েছে কত স্যার 1 মিটার, এই দুটো তো প্রোভাইডেড দিয়ে দিয়েছে। এখন বলছে তুমি গ্রাফ দেখে ইয়ং গুণাঙ্ক বার করো। হাত ধরে মরে যাবো, কি করে করবো না করবো, মরে যাবো না। আমি যদি একটু আগে পড়াশোনাটা মন দিয়ে করো, তাহলে যখন গ্রাফ পড়ালাম বললাম যে জায়গায় দেখবে গ্রাফ আছে এইটা কনস্ট্যান্ট হয়, কি স্লোপটা, মানে স্ট্রেস বাই স্ট্রেনটা কনস্ট্যান্ট হয়। তার মানে তুমি যে কোনো পয়েন্ট চুজ করো, সব জায়গায় স্ট্রেস স্ট্রেনের রেশিওটা কি থাকবে স্যার কনস্ট্যান্ট, আর স্ট্রেস স্ট্রেনের রেশিওটাকে কি বলি আমরা ইয়ং গুণাঙ্ক। তার মানে এর প্রত্যেকটা পয়েন্টে ইয়ং গুণাঙ্কের মান কি থাকবে সেম। তুমি এই পয়েন্ট চুজ করো, এই পয়েন্ট, এই পয়েন্ট, যে কোনো জায়গায় নাও ইয়ং গুণাঙ্কের মান সেম হবে। তাহলে আমরা এই পয়েন্টটাকে যদি চয়েস করি, তাহলে এই পয়েন্টে যদি চয়েস করি তাহলে ইয়ং গুণাঙ্কের ফর্মুলা কি ছিল, না তো ইয়ং গুণাঙ্কের ফর্মুলা ছিল স্যার এইটা, নাকি এইটা ফর্মুলা ছিল। তাহলে এই জায়গায় এফ কত হবে স্যার, তো তোমরা বলো এফ মানে কি ওজন, ওজন মানে কত স্যার ডাব্লু। তাহলে এখানে ডাব্লু কত আছে স্যার 20, তাহলে এফ এর জায়গায় আমি কত লিখবো স্যার। আর ক্ষেত্রফল কত দেওয়া আছে স্যার, দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। এল কত স্যার 1 মিটার দিয়ে দিলাম। আর আমার নিচে আছে ডেল্টা এল, তাহলে এইখানে ডেল্টা এল কত স্যার এইটা, তো ডেল্টা এল তো স্যার 1 না, 1 নয়, 1 এর সাথে কত গুণ আছে 10⁻, এই দেখো 10⁻, আসছে। এইখান থেকে আমরা ইয়ং গুণাঙ্ক অফ দ্য ম্যাটেরিয়াল বাড়ি গেল। বুঝতে পেরেছি ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে সিচুয়েশনটা, বুঝতে পারলাম অঙ্কটা ক্লিয়ার হয়েছে সবার। চলো এবার আমরা কম্পেয়ার করব ইয়ং মডুলাস, মডুলাস অফ রিজিডিটি আর বাল্ক মডুলাসের সাথে। তো আই হোপ ইয়ং মডুলাস মানে বুঝতে পেরেছো তুমি কি জিনিসটা, না তো স্যার এখানে কি হবে স্ট্রেস বা স্ট্রেন, কেমন হবে স্যার টেনসাইল বা তুমি লংগিটুডিনাল ভাবো। লংগিটুডিনাল স্ট্রেন মানে হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত থেকে আমরা কি বলছি এক্ষেত্রে স্যার ইয়ং গুণাঙ্ক এই, এবং তার ফর্মুলা এটা হলো। এই ফর্মুলাটা কি করে এলো স্যার, না তো এই ফর্মুলাটা এলো স্যার এফ বাই এ বাই কত ছিল স্যার ডেল্টা এল বাই কত স্যার এল, হ্যাঁ না বলো এখান থেকে এসছে, ঠিক বলছি তো পীড়ন বাই বিকৃতি। তাহলে এখানেও কি আসবে স্যার, না তো মডুলাস অফ রিজিডিটি মানে কি স্যার দৃঢ়তা গুণাঙ্ক, নাকি রে এটা মানে কি দৃঢ়তা গুণাঙ্ক। তো দৃঢ়তা গুণাঙ্ক মানে কি স্যার, দৃঢ়তা গুণাঙ্ক মানে হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। তো স্ট্রেস মানে কি স্যার এফ বাই এ, নাকি রে এটা তো কৃন্তন পীড়ন, কিন্তু কৃন্তন বিকৃতিকে আমরা কি দিয়ে লিখি বলতো থিটা, একটু আগে পড়ালাম, সেই জন্য দেখ এফ বাই এ থিটা আছে, বুঝতে পেরেছি। আবার দেখ যেখানে আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্ক আছে বাল্ক মডুলাস, সেই বাল্ক মডুলাসে কি হবে স্যার স্ট্রেস বাই স্ট্রেন, এগেইন স্ট্রেস মানে কত স্যার এফ বাই এ, আর ভলিউম স্ট্রেন মানে কি স্যার ডেল্টা ভি বাই ভি, দেখ ডেল্টা ভি বাই ভি করা আছে। এটা নিয়ে একটু আলোচনা করছি। দেখ স্যার এটা মাইনাস কেন, দেখো কোনো একটা বেলুন আছে বা এরকম কিছু ভলিউম আছে, তার উপর যখন ফোর্স দেবা তার ভলিউম কমবে, তো যত আমি দেখো ফোর্স বাড়াবো আমার কি হবে বলতো এক্ষেত্রে ডেল্টা ভিটা কমবে, সেই জন্য মাইনাস সাইনটা এখানে জাস্ট ডিফাইন করছে, যদি আমি ফোর্স বাড়ালে তার ভলিউম কি হচ্ছে কমছে, আগের গুলোতে কি হচ্ছিল সব বাড়ছিল। ক্লিয়ার হয়েছে, এটাকে নিয়ে একটু আলোচনা করছি। দেখো যদি এটা পরে আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে এখনই বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি। দেখো আচ্ছা এখানে দেখো এফ বাই এ ডেল্টা ভি বাই ভি, এটাকে যদি একটু আলোচনা করি, ঠিক আছে। তো আমরা একটা পেজ নিয়ে নিচ্ছি, তাহলে আমরা কি বলছি যে বাল্ক মডুলাস সেটাকে জি দিয়ে লিখছি, তোমাদের বই আবার কে দিয়ে লিখবে এটাকে, হ্যাঁ তোমাদের বইয়ে কে দিয়ে লেখা থাকবে। তো যাই হোক জি সমান কি স্যার, জি মানে হচ্ছে ভলিউম স্ট্রেস এফ বাই এ বাই ভলিউম স্ট্রেন মানে কত স্যার ডেল্টা ভি বাই ভি, ভালো করে দেখবা। আচ্ছা ভি বাই এ এফ বাই এটা মানে কি প্রেসার, হ্যাঁ না বল, কিন্তু দেখ যদি আমি ফোর্স চেঞ্জ করি প্রেসারটাও চেঞ্জ হবে, হ্যাঁ না বল, সেই জন্য আমরা এটাকে ডেল্টা পি লিখছি, বোঝাতে পারছি ডেল্টা পি বাই ডেল্টা ভি, ডেল্টা পি বাই ডেল্টা ভি, আর এই ভিটা উপরে গেলে এখানে থাকবে, হ্যাঁ না বল, এন্ড উইথ এ মাইনাস সাইন, নাকি উইথ এ মাইনাস সাইন। এবার বল
ডেল্টা ভির পরিমাণ যদি খুব কম হয় তাহলে লিমিট বসালে ডেল্টা পি বাই ডেল্টা ভি কে ডিপিডিভি লেখা যাবে কিনা? হ্যাঁ বল। কারণ তোরা জানিস কি জানিস, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কত হয় রে? ডিওয়াই। মনে আছে নিশ্চয়ই, ঠিক তো? তাহলে এখানেও তাই হবে। তার মানে এটাকে কি আমরা এভাবে লিখতে পারবো স্যার, মাইনাস ডিপিডিভি ইন্টু ভি? হ্যাঁ না না বল। তাহলে এইটাকে আমরা বলবো কি বলতো, জি, যেটাকে বলছে বাল্ক মডুলাস। তাহলে আমরা এটাকে কি করতে পারি, ডিফারেন্সিয়াল আকারেও লিখতে পারি। বুঝাতে পেরেছি? দেখ, ডেল্টা পি ডেল্টা ভি কে কি লিখতে পারি বলতো, ডিপিডিভি। সেই জন্য এইটা হচ্ছে তার কি বলতো, সরি, এটা হচ্ছে তার জি। এখন আমরা যদি জি এর রেসিপ্রোকাল বার করি 1/g, এটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি। কি বলা হয় এটাকে? কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটির বাংলা হচ্ছে কি বলতো, সংনম্যতা। সংনম্যতা কাকে বলে না? তো সংনম্যতা মানে হচ্ছে কি, যে আমি কোনো একটা বডিকে কতটা বেশি কম্প্রেস করতে পারবো। তাহলে যতটা পরিমাণ ফোর্স দিয়ে কম্প্রেস করতে পারবো, তাহলে এই বাল্ক মডুলাসের রেসিপ্রোকাল বা অনন্যককে আমরা কি বলবো স্যার, কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা। তো মাথায় রাখবো কি না তো স্যার, বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক তার অনন্যক, অনন্যক মানে দেখ উল্টো, এটাকে কি বলছি স্যার, সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি। সো আই হোপ আমরা এখান থেকে কনসেপ্টটাকে নিতে পেরেছি। ওকে ওকে, আমরা এবার আলোচনা করবো বাল্ক মডুলাস নিয়ে, কারণ এখন ইয়ং আলোচনা হলো, এবার বাল্ক মডুলাস। তো দেখো, বাল্ক মডুলাসকে কি আমি সেম ভাবে লিখেছি, দেখো তো একবার, মাইনাস ভি ডিপিডিভি। হ্যাঁ না না বলো, এখনই বোঝালাম। সো মাইনাস ভি ডিপিডিভি, মাইনাস সাইনটা কেন হচ্ছে বোঝাতে পেরেছি, বিকজ কি প্রেসার দিলে পরে ভলিউম অটোমেটিকলি কি হবে, কমবে, সেই জন্য মাইনাস সাইনটাকে আমরা ইউজ করেছি। কিন্তু এখানে দেখো পি ভার্সেস ভি মানে ডিপিডিভি, তাহলে আমি যদি কোনো একটা গ্যাসের উপর এটা ইমপ্লিমেন্ট করতে চাই, এবার গ্যাসকে যখন আমি প্রেসার বাড়াবো কমাবো, তখন তার টেম্পারেচারও চেঞ্জ হয়ে যেতে পারে। এই প্রসেসগুলো বিভিন্ন রকম হয়, সেটা আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি। সেই জন্য পি ভার্সেস ভি যে চেঞ্জগুলো, সেগুলো আমরা কতগুলো প্রসেসের ক্ষেত্রে দেখছি কি হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ওই বাল্ক মডুলাস অর্থাৎ জি এর ভ্যালুটা বার করতে চাইছি। তো প্রথম কেস আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসে যাচ্ছি। তো অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হচ্ছে স্যার, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি ডিপিডিভি বার করি, মনে পড়ছে স্লোপ বার করেছিলাম, একটা কোশ্চেন দিয়েছিলাম, রুদ্ধতাপ নতি কেন খাড়া হয় বেশি আইসোথার্মের থেকে, তখন তোমরা ডিপিডিভির মান কি মাইনাস গামা পি বাই ভি বার করেছিলে, মনে করে দেখো, আর পড়ার দরকার পড়বে না আই হোপ। তো ডিপিডিভি মানে যদি মাইনাস গামা পি বাই ভি হয়, তাহলে তুমি বলো তো জি এর ভ্যালু কত হবে? স্যার জি মানে কত স্যার, জি মানে মাইনাস ভি ডিপিডিভি। তো ডিপিডিভি মানে তো মাইনাস কত হচ্ছে, গামা পি বাই ভি। তো আলটিমেটলি দেখো তো কত পড়ে থাকছে গামা পি। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে অবভিয়াসলি, কিন্তু হ্যাঁ গ্যাসের ক্ষেত্রে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা দেখছি যে বাল্ক মডুলাস জি কত হয়ে যাচ্ছে স্যার, গামা পি। বাল্ক মডুলাস কত হচ্ছে, জি সমান কত হয়ে যাচ্ছে, গামা পি। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা হচ্ছে গামা পি। বুঝতে পেরেছি ব্যাপারটা? নেক্সট আইসোথার্মাল। আইসোথার্মালে কি ছিল বলতো, গামা ছিল না, মনে পড়ছে? আইসোথার্মালে কি ছিল স্যার, পি বাই ভি, মনে পড়ছে? তাহলে এখানে কত হয়ে যাবে স্যার, গামা বাদ কত হয়ে যাবে স্যার আইসোথার্মালের ক্ষেত্রে, পি। তাহলে আইসোথার্মালের ক্ষেত্রে বাল্ক মডুলাস কি হয়ে যাচ্ছে, পি। এইটা কেন করিয়ে রাখছি বলতো, এই দুটো জিনিসই কিন্তু যখন আমি সাউন্ড চ্যাপ্টার পড়াবো না, তখন তোমাদেরকে জিজ্ঞেস করবো, বলো ডাইরেক্ট, তখন যেন মনে রাখতে পারো। সাউন্ড চ্যাপ্টার যখন পড়াবো তখন সাউন্ডের ডাইরেক্ট এটা আমরা ইউজ করবো, আর তখন ক্যালকুলেশন করে দেখাবো না, ঠিক আছে? এখানে তো সব ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি আমি। আইসোবারিক প্রসেস যদি দেখো, আইসোবারিক প্রসেসে প্রেসার কি হয় স্যার, কনস্ট্যান্ট। তাহলে ডিপি কত হবে স্যার, 0। তো ডিপি যদি 0 হয়ে যায়, জি এর ভ্যালু কত হবে স্যার, 0। দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো বইয়ে নেই, এগুলো বইয়ে নেই, হ্যাঁ এগুলো পড়াচ্ছি, ভালো করে শোনো। আর যদি আইসোকোরিক প্রসেসে যাও, আইসোকোরিক প্রসেস মানে কি রে, আয়তনটা সেম থাকে, মনে পড়ছে থার্মোডাইনামিক্স? তাহলে আইসোকোরিক প্রসেসে যদি আয়তন সেম থাকে, তাহলে ডিভি কত হবে স্যার, 0। তো সামথিং বাই 0 কে কি বলি আমরা, ইনফাইনাইট। সেজন্য জি কত হবে স্যার, ইনফাইনাইট। বুঝতে পারলাম ব্যাপারটা? সো আই হোপ মনে রাখতে পারবো আমরা এই চারটে কেসের ক্ষেত্রে কি কি ঘটলো। আই হোপ সকলেরই মনে থাকবে। বুঝতে পেরেছি সবাইকে? ইজ ইট ক্লিয়ার টু অল? ওকে, এই প্রবলেমটা একটু বাড়িতে করো, প্রবলেমগুলো রাখছি, যেটা পারবে না আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি থিওরিটা আজকে একটু পড়িয়ে দিই। সেম প্রবলেম আছে, দুটো সেম ম্যাটেরিয়াল হওয়ার জন্য তাদের ইয়ং মডুলাস কি হবে, সেম হবে। ইয়ং গুণাঙ্কের ফর্মুলা কি হয়, দুটোকে দেখো সেম করে দিয়েছি, বাস বার করে ফেলেছি, এটা হচ্ছে লজিক। তো মাথায় রাখবি, সেম ম্যাটেরিয়াল হওয়ার জন্য y শুড বি ইকুয়ালস টু y, এই ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কটা এখানে করে ফেলবো। এটাও বাড়িতে একটু ট্রাই করবে। চলো এবার নতুন একটা আলোচনা করবো, দ্যাটস কল্ড পয়সনস রেশিও বা পোয়াসোর অনুপাত।
হোয়াট ইজ পয়সনস রেশিও? লক্ষ্য করো, আমরা যে মডুলাস অফ রিজিডিটি বলছি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, সো মডুলাস অফ ইলাস্টিসিটি, এগুলো কিন্তু স্ট্রেস স্ট্রেনের রেশিও, মানে কি পীড়ন বিকৃতির অনুপাত। এখন তুমি ভাবো আমার কাছে একটা এরকম মোটা রড আছে বা রাবার আছে, এবার এই রাবারকে যখন আমি দৈর্ঘ্য বরাবর লম্বা করব, দৈর্ঘ্য বরাবর যখন আমি এটাকে লম্বা করব, তুমি ভাবো এটাকে দৈর্ঘ্য বরাবর যখন লম্বা করব, তুমি দেখবে লম্বা তো হবে কিন্তু তার সাথে সে সরুও হবে, সরুও হবে নাকি রে, এরকম ধরে টানবো, লম্বা হওয়ার সাথে সাথে সে সরু হবে। দ্যাট মিনস তার যখন লেংথ বাড়বে তার ডায়ামিটার কি হবে বলতো, শ্রিঙ্ক করবে, ডায়ামিটার শ্রিঙ্ক করবে। একটা রাবার আছে আমার কাছে, রাবারকে লম্বা করে টানবো, তো রাবার যদি টানি আমি, রাবার দেখবে সরু হয়ে যাবে, তাই না? এখানে তাই হবে। সো যখনই আমি এল কে চেঞ্জ করব তার অটোমেটিক্যালি ডায়ামিটার শ্রিঙ্ক করবে। তার কারণ কি বলতো, ভলিউম কি থাকে আমার এখানে ফিক্সড। এখানে সেই কনসেপ্টে আমরা বলছি যে যখন কোনো একটা বডিকে, এরকম একটা বডি আছে ধরো, তাকে যখন আমি এরকম টেনসাইল ফোর্স বা আমি এরকম ভাবে লংগিটুডিনাল ফোর্স দিচ্ছি, তখন তার লেংথ বাড়ছে, লেংথ বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তার ডায়ামিটারটা ছোট হয়ে যাচ্ছে। তো এই যে ডায়ামিটারের চেঞ্জ বাই ডায়ামিটার ইনিশিয়াল, এটাকে বলবো আমরা ল্যাটেরাল স্ট্রেন। মানে আমরা দেখলাম তার প্রথমে ইনিশিয়ালি তার ডায়ামিটার ছিল বি, ইনিশিয়ালি ডায়ামিটার কত ছিল বি, কিন্তু যখন ওকে লম্বাই টেনেছি তখন তার ডায়ামিটার চেঞ্জ ছোট হয়েছে কত স্যার, ডেল্টা বি। সেই জন্য এখানে যে ডেল্টা বি বাই বি পাবো, ডেল্টা বি বাই বি মানে বুঝতে পারলা তো, ডেল্টা বি বাই বি, কিন্তু এটা মাইনাসে থাকবে। কেন বলতো মাইনাসে থাকবে? কারণ ডেল্টা বি বাই বি কমছে তো, তাই না? এল বাড়াল ডেল্টা বি বাই বি কমছে, সেই জন্য এটাকে বলবো আমরা কি বলতো, ল্যাটেরাল স্ট্রেন। বাংলায় বলতে গেলে এটাকে বলবো আমরা কি বলতো, পার্শ্বীয় বিকৃতি। এটাকে বলবো আমরা পার্শ্বীয় বিকৃতি। বুঝতে পারলাম? আর ধর তার প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল, আর দৈর্ঘ্য বাড়লো কত স্যার, ডেল্টা এল। তাহলে বলতো ডেল্টা এল বাই এল কে কি বলবো আমরা, অনুদৈর্ঘ্য কি বলি? মনে পড়ছে অনুদৈর্ঘ্য কি বলি? কিচ্ছু বলতে পারছে না, অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এটা অনুদৈর্ঘ্য বিকৃতি। এখন এই পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, তাকে বলা হয় পয়সনস রেশিও বা পোয়াসোর অনুপাত। তাহলে পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, তাকে কি বলছি আমরা, আস্তে, তাকে বলছি পোয়াসোর অনুপাত। কিন্তু এখানে নেগেটিভ সাইনটা কি ডিনোট করছে? নেগেটিভ সাইনটা কি আছে? নেগেটিভ সাইনটা এই কারণে আছে, যদি তুমি দৈর্ঘ্য বাড়াও তাহলে তার ব্যাস কি হবে স্যার, কমবে। তুমি তার দৈর্ঘ্য বাড়াও, ব্যাস কি হবে স্যার, কমবে। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? এই কারণে নেগেটিভ সাইনটা এখানে আছে। তাহলে পয়সনের অনুপাত কাকে বলে স্যার, না তো অনুদৈর্ঘ্য পীড়ন, সরি পার্শ্বীয় পীড়ন, পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। তার মানে পয়সনস রেশিওকে আমরা যেটা দিয়ে ডিনোট করব, ভি দিয়ে বা নিউ দিয়ে, তো পার্শ্বীয় বিকৃতি বা এটা কি হবে তাহলে স্যার মাইনাস বি ডেল্টা বি বাই বি বাই কত হবে স্যার, ডেল্টা এল বাই এল। এটা হচ্ছে কি আমার, বুঝতে পারলাম ব্যাপারটা? এটাকে সিগমা দিয়ে তোমাদের বই লিখে থাকতে পারে, ঠিক আছে, যে কোনো একটা দিলে অসুবিধা নেই, তোমরা যেটা পড়বে সেটাই পড়ি, অসুবিধা নেই। চলে আসছি তার ক্যালকুলেশন। তো আমরা নর্মাল একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে চাইছি যে পয়সনসের রেশিও বার করব। তো পয়সনসের রেশিও যদি আমরা নর্মাল একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বার করতে চাই তাহলে কি হবে? তো ধর আমার কাছে আর ব্যাসার্ধের, মানে এটা ভাব 2r ডায়ামিটারের একটা এরকম একটা নল আছে বা একটা তার আছে, যার লেংথ কত স্যার, লেংথ হচ্ছে এল লেংথ আছে, তার মানে তার রেডিয়াস কত স্যার, আর। তাহলে এরকম একটা যদি চোং থাকে, চোং নাকি সিলিন্ডার, এই সিলিন্ডারের ভলিউম কত হবে স্যার, না তো পাই আর স্কোয়ার এল, বুঝতেই পারছিস, তাহলে এটা হচ্ছে পাই আর স্কোয়ার এল। এবার তুই বল, আমি যদি ওকে ধরে এদিক দিয়ে টানতে শুরু করি, তো এদিক দিয়ে যদি টানতে শুরু করি তাহলে তার কি হবে বলতো, দৈর্ঘ্যও চেঞ্জ হবে, তার সাথে সাথে আর ব্যাসার্ধটাও চেঞ্জ হবে। কেন, ওবে ছোট হবে না, এল বড় হলে আর ছোট হয়ে যাবে অটোমেটিকলি। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি, বা যাদের অঙ্কনে তারা বোঝো, তো যাদের অঙ্কনে তারা বোঝো, তো বেসিক্যালি ভি মানে যদি দেখো, তো দেখো ভি মানে কত, ভি মানে হচ্ছে পাই আর স্কোয়ার এল, ভি মানে হচ্ছে পাই আর স্কোয়ার এল। এবার যেহেতু যাদের অঙ্ক নাই, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে স্যার, ডিভিডি এক্স। হ্যাঁ না বল, এবার না জানলে পরে মরে যা। আমি আর কি করব, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হয় স্যার, ডিভিডি এক্স নাকি, ঠিক আছে, মাথা পুঁতে ঘুমাবো, অসুবিধা নাই।
আরে ঠিক আছে, মাথা পুতোরা টায়ার্ড আছিস, অসুবিধা নাই। তাহলে ডিভিডিএক্স, রাগ করে বলছি না, ভালোই বলছি তোকে বোকা। তাহলে তুই পরের টাইমগুলো ইউজ করতে পারবি। এটা তো লেকচার আমার রেকর্ডেড থাকবে, দেখতে পাবি, অসুবিধা নাই। শরীরের উপর স্ট্রেস বেশি দেওয়া উচিত না, আমি দিয়ে ফেলি কখনো, বাট দেওয়া উচিত নয়। তো ডিভিডিএক্স মানে কত দেখো, ডিভিডিএক্স মানে তাকাও আস্তে, ডিভিডিএক্স মানে কত। তো দেখো আরও ভ্যারিয়েবল এলও ভ্যারিয়েবল নাকি, ভালো কথা, আরও ভ্যারিয়েবল এলও ভ্যারিয়েবল। তাহলে গুণের আকারে যখন আমরা ডেরিভেটিভ করেছিলাম কি করেছিলাম, একটাকে স্থির দেখে অপরটার কি ডেরিভেটিভ মনে পড়ছে। তাহলে আমরা কি করলাম, পাই আর স্কোয়ারটাকে স্থির রাখলাম, এল এর ডেরিভেটিভ করলে কত হবে স্যার, ডিএল ডিএক্স। হবে না হবে না বল, হবে তো, কিন্তু আবার প্লাস হবে, তো প্লাস হবে। প্লাস হওয়ার পর কি থাকবে বলতো, পাইএল পড়ে থাকবে, হ্যাঁ না বল, পাইএল পড়ে থাকবে। তো পাইএল পড়ার পর আর স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে না, তো আর স্কোয়ার মানে স্যার 2r, আর আর এর জন্য কত হবে স্যার, ডিআর ডিএক্স। এবার সব এক্স গুলোকে তারা নিচের ডিএক্স গুলোকে, তো নিচের ডিএক্স গুলোকে তাহলে কি হবে স্যার, ডিভি সমান পাই আর স্কোয়ার ডিএল প্লাস পাই এল 2r ডিআর। এবার ডি গুলোকে আমরা যদি ডেল্টা আকারে লিখি, ডেল্টা, তাহলে কি লিখতে পারবো স্যার, ডেল্টা ভি সমান পাই আর স্কোয়ার কত হবে স্যার, ডেল্টা এল প্লাস কত লিখবো, পাই এল 2r ডেল্টা আর। এটা কি লিখতে পারবো, হ্যাঁ না বল, এটা লিখতে পারবো। দেখ তো এটা লেখা আছে কিনা, এটা কি লেখা আছে দেখতো একবার, এটা কি লেখা আছে দেখতে পেয়েছিস। এবার যাদের অঙ্ক আছে, অঙ্ক আছে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে না, কি করবা, ডাইরেক্ট ডেরিভেটিভ। তাহলে ভি এর থেকে ডিভি হলে নিশ্চয়ই এবার পারবা তোমরা বার করতে, বুঝতে পেরেছো। তাহলে তোমরা মনে মনে এই অঙ্কটার আর স্টেপ পড়ার দরকার না, যাদের অঙ্ক আছে তারা ডাইরেক্ট এখান থেকে লিখতে পারবো, যেহেতু তোমাদের অঙ্ক আছে। ভি এর জায়গায় ডিভি হলে পাই আর স্কোয়ার ডিএল প্লাস 2 পাই আর ডিএল নাকি, যাদের অঙ্ক আছে। এবার এটা তোমরা ডাইরেক্ট পারবা, যাদের অঙ্ক নাই তারা আশা করি এবার বুঝতে পেরেছো, না বুঝতে পারলে ভগবান তোমাদের মালিক আছে। চলো এত ক্লিয়ার হয়েছে, ডেল্টা ভি সমান, তাহলে ডেল্টা ভি সমান এত দূর পর্যন্ত আমরা বুঝতে পেরেছি, পাই আর স্কোয়ার ডেল্টা এল প্লাস পাই এল 2r ডেল্টা আর। এর থেকে আর সহজভাবে আমি পারবো না বুঝাতে, মানে আমার অকাদে নাই। এবার আমরা কি করছি, ডেল্টা ভি কে ভি দিয়ে ভাগ করছি। ভি কত ছিল স্যার, পাই আর স্কোয়ার এল। তা দেখতে পাচ্ছি যোগ ভাগ মানে দুটোকে আলাদা আলাদা ভাগ করেছি, দেখতে পাচ্ছিস। তো দুটোকে যদি আলাদা আলাদা ভাগ করি তাহলে পাই আর স্কোয়ারের সাথে কেটে যাবে, মাথায় রাখবে এল এর সাথে এল কাটবো না, হবে এটা ডেল্টা এল। হ্যাঁ, এল এল কেটে শুধু ডেল্টা ফেলে রেখে দিস না, ডেল্টা এল বাই এল থাকবে, ঠিক আছে। আবার দেখ পাই পাই কাটবে, আর দেখ এল এল কাটবে নাকি, তাহলে এখানে পড়ে থাকবে কত স্যার, আরেকটা দেখ আর আর কাটবে নাকি রে, দেখ আর আর কেটে গেলে পড়ে থাকবে ডেল্টা আর বাই আর 2, তাহলে 2 ডেল্টা আর বাই আর, ঠিক আছে। এবার এই জায়গাটাকে ভাব, ডেল্টা এল বাই এল মনে হচ্ছে কোনো জায়গায় দেখেছি, কি জিনিস এটা, ডেল্টা এল বাই এল মানে হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, হ্যাঁ না বল। আর ডেল্টা আর বাই আর এটা মানে কি স্যার, এটা এখনই পড়ালাম, ডেল্টা আর বাই আর কি পড়লাম স্যার, ডেল্টা আর বাই আর, এই যে ডেল্টা বি বাই বি, এটা কি পার্শ্বীয় বিকৃতি। আবার লক্ষ্য কর যে যেহেতু এর ভলিউম কনস্ট্যান্ট থাকবে, তাহলে ডেল্টা ভির ভ্যালু কত হবে বলতো, 0। তো এটাকে 0 করে দিলাম। তো এটাকে যদি 0 করে দিই আমরা, তাহলে তুই দেখতে পাবি যে কি হচ্ছে, দেখ এটাকে যদি 0 করে দিই তাহলে পরে এখান থেকে দেখ মাইনাস ডেল্টা আর বাই আর বাই ডেল্টা এল বাই এল কত হয়ে যাচ্ছে, হাফ, এই যে হাফটা পড়েছিল। সো এখান থেকে আমরা বলতে পারছি যে যখন কোনো একটা বডির ভলিউম সেম থাকে তখন তার পয়সন্স রেশিও কত হবে স্যার, না তো তখন তার পয়সন্স রেশিও হবে হাফ, মনে থাকবে। তখন তার পয়সন্স রেশিও কত থাকবে স্যার, হাফ, মনে থাকবে। চলো প্রমাণটা কি বোঝাতে পেরেছি আমি, ক্লিয়ার হচ্ছে, পরীক্ষা আসার মতো পড়বে ভাববে। চলো নেক্সট, তাহলে আমরা কি কি পড়লাম এখনো বলো তো। দেখো আমরা পড়েছি ওয়াই নাকি রে, আমরা পড়েছি কি ওয়াই, ওয়াইটা কি ছিল, গুণাঙ্ক। আমরা আচ্ছা আমরা কি পড়লাম, ইটা, ইটাটাকে কি বললাম, রিজিডিটি মডিউলাস বা দৃঢ়তা গুণাঙ্ক নাকি। আর কি পড়লাম আমরা, মনে করো আমরা পড়লাম হচ্ছে কি জি, জিটাকে কি বলছি, বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। আর একটা আমরা পড়লাম এখন নিউ, নিউ বা ভি যা বলবে সেটাকে কি বলছি আমরা, পয়সন্স রেশিও। এবার এদের মধ্যে রিলেশন আছে, রিলেশন গুলো প্রুফ দরকার নেই, প্রুফ আসবে না। তো y ইকুয়াল টু 3g ইন্টু 1 মাইনাস 2 নিউ, আর y ইকুয়াল টু 2 ইটা 1 প্লাস 2 নিউ, এই দুটো যদি জানতে পারো তুমি বাকিগুলো অটোমেটিক্যালি বেরিয়ে যাবে।
কেন বলতো দুটো ইকুয়েশন ফর্ম করে আমি বাকিটা বার করতে পারবো। যদি চারটেও না মনে রাখতে পারো, অ্যাটলিস্ট দুটো মনে রাখো, চারটে মনে রাখলে তো খুবই ভালো। তাহলে আমরা এখান থেকে রেশিও গুলো দিয়ে পারবো। এবার বলছে এটা কি দরকার জানা, এবার তোমাকে একটা অঙ্ক ইয়ং গুণাঙ্ক দিয়ে দিয়েছে আর তোমাকে দিয়ে দিয়েছে জি আর অন্য কিছু, বাস এবার তুমি বার করতে পারবে না, তখন তোমাকে এর হেল্প নিয়ে ওয়াই বার করে তখন অঙ্ক করতে হবে, ঠিক আছে? যদিও ওগুলো দেওয়ার কোনো মানে হয় না, যিনি দেবেন দরকার কি ভাই ডাইরেক্ট ওয়াই দিয়ে দে, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে হয় না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এই জায়গাটা বোঝাতে পারলাম ওয়াই জি সিগমা এ রিলেশন গুলো, আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। সো রড স্প্রিং অ্যানালজি, এটা আমরা এবার একটু পড়বো। রড স্প্রিং অ্যানালজি, দেখো এই অ্যাপ্রোচটা বইয়ের থেকে একটু আলাদা। বইয়ের অ্যাপ্রোচটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, চিন্তা করো না, বাট এই অ্যাপ্রোচটা একটু আলাদা। কথা না বলে একটু শোনো, পাশের জনের কানে গুনগুন করে কিছু লাভ নেই, শোনো। তো আমরা যদি রড আর স্প্রিং এর স্ট্রাকচার দেখি, তাহলে এটা একটা টিপিক্যাল স্ট্রিং বা স্প্রিং, আর এটা হচ্ছে টিপিক্যাল একটা রড। ধরে নিলাম স্প্রিং এরও দৈর্ঘ্য ছিল এল, রডেরও দৈর্ঘ্য ছিল এল, আমি দুটোতেই এফ বল প্রয়োগ করেছি, তার ফলে স্প্রিং এর দৈর্ঘ্য বেড়েছে ডেল্টা এল, রডটারও বেড়েছে ডেল্টা এল। এরকম সিচুয়েশন দেখলাম। তো স্প্রিং যদি দেখতাম, তাহলে স্প্রিং এর ক্ষেত্রে আমরা পড়েছিলাম স্প্রিং কনস্ট্যান্ট, মনে পড়ছে? কোথায় পড়েছিলাম আমরা স্প্রিং কনস্ট্যান্ট বলো তো? ওয়ার্ক এনার্জি পাওয়ারে, মনে পড়ছে? এফ সমান কে এক্স দিয়ে একটা প্রবলেম করেছিলাম। তাহলে এফ সমান কে এক্স, স্প্রিং এর ক্ষেত্রে আমরা দেখবো স্প্রিং এফ ইকুয়ালস টু কে এক্স। কি করে হলো স্যার? এফ প্রপোর্শনাল টু এক্স, মানে একটা স্প্রিং এ যত বল দিবি তার দৈর্ঘ্য তত বাড়বে। তো আমরা এখানে এক্স ইউজ করবো না, কি ইউজ করবো স্যার? ডেল্টা এল। সেজন্য এফ সমান কত হবে স্যার? কে ইন্টু ডেল্টা এল। এই কেটাকে কি বলছি স্যার? স্প্রিংস কনস্ট্যান্ট। এই স্প্রিং কনস্ট্যান্ট একটা স্প্রিং এর অনমনীয়তা ধর্মকে প্রকাশ করে, অর্থাৎ স্প্রিংটা কতটা শক্ত হবে। যেমন ধরো তামার কে এর ভ্যালু খুব কম, সেজন্য তামা দিয়ে কোনোদিন আমরা স্প্রিং বানাতে পারবো না, স্প্রিং বানালেও স্প্রিং আর আগের অবস্থায় ফিরবে না। কিন্তু যদি আমরা ইস্পাত দিয়ে স্প্রিং বানাই, তখন তার কে এর ভ্যালু অনেক বেশি হয়। বেশি হওয়ার জন্য তাকে যদি আমি ডিফর্ম করি, তাহলে সে কি হবে? আগের অবস্থায় ফিরত চলে আসবে। সেজন্য সবসময় স্প্রিং কি দিয়ে তৈরি হয়? ইস্পাত দিয়ে তৈরি করব আমরা, কোনোদিন ওই স্প্রিং কিন্তু তামা দিয়ে বানাবো না। ক্লিয়ার হয়েছে? এটা বুঝতে পারলাম। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে কে সমান এফ বাই ডেল্টা এল হলো, মানে এখান থেকে এফ সমান কে ডেল্টা এল পেলাম। ক্লিয়ার হয়েছে? আবার দেখো আমরা যদি এই রডটার ক্ষেত্রে ভাবি, তাহলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই রডের ক্ষেত্রে যে পরিমাণ মাস খোলো, যে পরিমাণ ফোর্স দিচ্ছি, সেই ফোর্স দেওয়ার ফলে সেই বডিটার একটা দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে ডেল্টা এল। তাহলে এক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের ভ্যালুটা যদি আমাদের মনে থাকে, তাহলে পীড়ন বাই বিকৃতি থেকে আমরা লিখতে পারি এফ এল বাই এ ডেল্টা এল। তাহলে ওয়াই সমান এফ এল বাই এ ডেল্টা এল যদি হয়, এখান থেকে আমরা সাজিয়ে লিখতে পারছি, দেখো এফ সমান কত হবে? ওয়াই এ বাই এল ইন্টু ডেল্টা এল। দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওয়াই এ বাই এল ইন্টু ডেল্টা এল। তাহলে তুমি যদি এই দুটোকে একটু কম্পেয়ার করতে চাও, তাহলে দেখো এফ ডেল্টা এল সেম থাকছে, তাহলে এখানে যে কে টা কাজ করছিল স্প্রিং এর ক্ষেত্রে, এক্ষেত্রে সেটা এ ওয়াই বাই এল সেম জিনিসটাই কাজ করছে। তাহলে এখানে সেম জিনিসটা কি কাজ করছে? ওয়াই এ বাই এল বা এ ওয়াই বাই এল। তাহলে সেম জিনিসটা যেহেতু কাজ করছে, সেই জন্য এটাকে স্প্রিং এর কনস্ট্যান্ট যদি কে হয়, এটা স্প্রিং এর কনস্ট্যান্টের তুল্য, বা এটা স্প্রিং এর কনস্ট্যান্টের মতো কাজ করে। কোন পার্টটা বলতো? এই এ ওয়াই বাই এল। সেই জন্য ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট, মানে স্প্রিং এর ক্ষেত্রে যেটা কে কাজ করবে, এক্ষেত্রে সেটা সেম এ ওয়াই বাই এল কাজ করবে। আমি কি বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে? ওকে, তাহলে এ ওয়াই বাই এলটাকে মাথায় রাখবো আমরা। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে যেটা কে কাজ করে, এক্ষেত্রে সেটা কি কাজ করবে? এ ওয়াই বাই এল। মনে থাকবে এটা যদি মনে থাকে আমরা, তাহলে এই প্রবলেমটাকে বুঝতে পারবো। আগে বইয়ের প্রবলেমটাকে বোঝাই। বইয়ের প্রবলেমটা কেমন আছে ধরো, আমাকে বার করতে হবে একটা রডকে যদি আমরা এফ বল প্রয়োগ করি, তাহলে সেই বলের ক্ষেত্রে বা সেই রডের ক্ষেত্রে একক আয়তনে, কথাটা মাথায় রাখবি, একক আয়তনে সঞ্চিত বা স্থিতিশক্তি, একক আয়তনের স্থিতিশক্তি বা কার্য কত হয়? মাথায় রাখবি প্রমাণটা হবে হাফ পীড়ন ইন্টু বিকৃতি। আগে আমি তোদের বইয়েরটা বোঝাচ্ছি। এই প্রমাণটা পরীক্ষায় আসবে, ম্যাক্সিমাম স্কুল এই প্রমাণটা দেবে, কারণ এখান থেকে এই প্রমাণটাই ভালো প্রমাণ, আর কোনো প্রমাণ নাই চ্যাপ্টারে। সো হাফ পীড়ন ইন্টু বিকৃতির প্রমাণ। চলো করি। দেখো এটাকে দুটো মেথডে করা যায়, একটা হচ্ছে ক্যালকুলাস মেথড আর একটা হচ্ছে নর্মাল ফিজিক্সের মেথড। আমি ফিজিক্সের মেথডে করছি, ক্যালকুলাস আমার খুব একটা ভালো লাগে না। চলো
তো আমার কোনো একটা জায়গায় রডকে আটকে রেখেছি, ভালো করে বুঝবি প্লিজ, একটা রডকে আটকে রেখেছি, সেই রডের দৈর্ঘ্য কত স্যার? এল দৈর্ঘ্য সেই রডের। এবার আমি নিচে একটা কি দিয়েছি না, তো একটা এফ ফোর্স দিয়েছি, তার ফলে সেই দৈর্ঘ্য বেড়েছে কত বলতো? ডেল্টা এল। সো দৈর্ঘ্য বেড়েছে কত? ডেল্টা এল। তাহলে আমরা এখানে কি বলবো? যদি তার ক্ষেত্রফল কত হয় স্যার? এ। তার ক্ষেত্রফল কত হয়? এ। তাহলে আমরা কি এখানে বলতে পারবো যে স্যার এর পীড়ন হবে কত জানেন? পীড়ন কত হবে স্যার? পীড়ন কত হবে? এফ বাই এ। আর বিকৃতি কত হবে স্যার? বিকৃতি কত হবে বলতো? ডেল্টা এল বাই এল হবে, আর ডেল্টা এল বাই এল হবে, এই হবে তো। তাহলে এখন যদি আমি বলতে চাই ইয়ং গুণাঙ্ক, তাহলে ইয়ং গুণাঙ্ক মানে কি? পীড়ন বাই বিকৃতি। তার মানে কি আমি বলবো কত হবে স্যার? এফ বাই এ বাই স্মল এল বাই ডেল্টা এল বাই এল। এত ঠিক আছে। এখন ভাব, আমি বার করতে হবে কৃতকার্য বা শক্তি, আর কৃতকার্য বা শক্তি মানে বল ইনটু কি হয়? সরণ। তাহলে এখানে যখন আমি বল দিইনি তখন টোটাল বল কত ছিল স্যার? 0। আর আমি এফ বল দিয়েছি, তাহলে এখানে একটা গড় বল কাজ করেছে কত স্যার? 0 প্লাস এফ বাই 2 মানে কত? এটা অ্যাভারেজ ফোর্স। এটা কত হচ্ছে? অ্যাভারেজ ফোর্স। কত কাজ করেছে অ্যাভারেজ ফোর্স? অ্যাভারেজ ফোর্স কাজ করছে 0 প্লাস এফ বাই 2, দ্যাট ইজ অ্যাভারেজ ফোর্স হচ্ছে এফ বাই 2। এখন তাহলে কৃতকার্য ডাব্লু কত হবে স্যার? না তো বল গুণিত সরণ, নাকি রে? সরণটা কত হয়েছে স্যার? দেখতে পাচ্ছ ডেল্টা এল, এটুকুই তো সরেছে, মানে এইটুকুই বড় হয়েছে। তাহলে এখন যদি ভ্যালুগুলো বসাই আমরা, তাহলে ডাব্লু মানে দেখ হাফ এফ। এফ মানে কত হবে? না তো আমরা কি জানি স্যার? ওয়াই মানে কত হয়? না তো ওয়াই মানে স্যার এফ এল বাই এ ইন্টু ডেল্টা এল। হ্যাঁ না বল, এটাই তো হয়। তাহলে এখান থেকে কি এফ এর মানটা বার করতে পারবো স্যার? অবভিয়াসলি পারবেন। তাহলে এফ মানে কত হবে স্যার? ওয়াই এ ডেল্টা এল বাই কত স্যার? এল। হ্যাঁ না বল। তাহলে সেই ভ্যালুটা এখানে বসাচ্ছি দেখ। তাহলে এফ এর ভ্যালুটা আবার এখানে বসাচ্ছি, তাহলে কত হবে স্যার? এফ এর ভ্যালুটা বসালে ওয়াই এ, ভালো করে দেখবি, ওয়াই এ ডেল্টা এল বাই এল ইন্টু কত হবে স্যার? ডেল্টা এল। হ্যাঁ না বলে। কিন্তু আমি প্রমাণ কি করতে হবে? পীড়ন। তাহলে এখান থেকে পীড়ন খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার? কোথায় পীড়ন আছে নাকি? কোথাও আছে। আচ্ছা পীড়ন মানে কি? এইটা কি পীড়ন? হ্যাঁ না বল। তাহলে পীড়ন মানে কি স্যার? এটার সাথে এটা গুণ। হ্যাঁ না বল। তাহলে সামহাউ হাফের সাথে যদি আমি এই গুণটা আনতে পারি, ভালো করে দেখ, ওয়াই পড়ে আছে। হ্যাঁ না বল। ভালো করে দেখ, ওয়াই পড়ে আছে, ওয়াই এর সাথে কি গুণ করতে হবে? ডেল্টা এল বাই এল। তো দেখ ডেল্টা এল তো উপরে আছে একটা, ডেল্টা এল, আর নিচেও দেখতে পাচ্ছি এল। তাহলে এই পুরো রাশিটাই কি পীড়ন হলো? হ্যাঁ না বল। তাহলে এইটা গেল। দেখ অলরেডি আরেকটা ডেল্টা এল তো পড়ে আছে। হ্যাঁ না বল। তাহলে ডেল্টা এল বাই কত হবে বলতো? ডেল্টা এল পড়ে আছে, আর তো কিছু নাই। আর তো কোথায় এ রয়েছে? উপরে একটা এই রয়েছে এ, কিন্তু এই দিয়ে তো হলো না। এবার তাহলে দেখি আর একটা স্টেপ। চলো চলো, এইটা মানে কি আমরা পীড়ন পেয়ে গেছি? হ্যাঁ না বল। তাহলে এটা পীড়ন লিখে দেবে, এত কিছু লিখবো না। এবার এই জায়গাটা খেলা করি। তো ডেল্টা এল এর সাথে যদি একটা এল ভাগ করি, সামহাউ এর সাথে আমাকে একটা এল গুণ করতে হবে। হ্যাঁ না বল। আর এটা মানে কি স্যার? বিকৃতি। তাহলে টোটাল কৃতকার্য মানে কি স্যার? টোটাল কৃতকার্য মানে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। হয়ে গেল? এই স্যার হয়ে গেল তো প্রমাণ না? এই যে এটা পড়ে আছে, এ এল মানে কি স্যার? ক্ষেত্রফল এ দৈর্ঘ্য এল। এটা কি আয়তন? হ্যাঁ না বল। তো এটা তো স্যার আয়তন, এটা তো স্যার আয়তন। তাহলে ডব্লু কে যদি আয়তন দিয়ে ভাগ করে দিস, তাহলে সেটা কি হবে? একক আয়তনের কৃতকার্য। তার মানে এখানে যদি ডাব্লু বাই আয়তন করি আমরা, তার মানে এটাকে কি বলবো? একক আয়তনের কৃতকার্য। আর একক আয়তনের কৃতকার্য মানে কত দাঁড়াবে স্যার? হাফ পীড়ন ইন্টু বিকৃতি। হ্যাঁ না বল। এই প্রমাণটা কি বোঝাতে পারলাম? তাহলে এটা তোদের বইয়ের অ্যাপ্রোচ, বই এভাবে প্রমাণ করেছে। ফরগেট ইট, আমাদের প্রমাণ এসো, আমি বোঝাচ্ছি। দেখো, ফরগেট ইট, আমাদের প্রমাণ এসো। আচ্ছা আমি কি বোঝালাম? যদি স্প্রিং রড থাকে, স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যদি কে হয়, ভালো করে দেখো না, 4 লাইনে প্রমাণ হয়ে যাবে। স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যদি কে হয়, তাহলে পরে রডের ক্ষেত্রে কে মানে কি? এ ওয়াই বাই কি লিখতে পারবো? এল। হ্যাঁ না বলো। বাস এইটুকুই গল্প। তাহলে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারে কি বলেছিলাম? যে স্প্রিং এর ক্ষেত্রে মোট শক্তি হাফ কে এক্স স্কোয়ার। ইয়েস অর নো? কিন্তু এখানে এক্স লিখতে পারবো না, কি লিখতে পারবো স্যার? ডেল্টা এল। হ্যাঁ না বল। আবার যেহেতু কে আছে, কে কার ক্ষেত্রে ব্যবহার করবো? তুমি রড, রডের ক্ষেত্রে কে কত হয় স্যার? ওয়াই বাই এল। দেখ বসিয়ে দিচ্ছি, বুঝতে পারছিস? তার মানে আমি এখানে লিখেছি ওয়াই এ বাই এল ডেল্টা এল স্কোয়ার। এবার দেখ হাফ
ওয়াই মানে কত স্যার? ওয়াই মানে কত? ওয়াই মানে কত স্যার? ওয়াই মানে তো এফ এল বাই কত হয়? এ ডেল্টা এল। দেখ বসিয়েছি, দেখতে পাচ্ছিস? আর দেখ এ বাই এল দেখ পড়ে আছে, এ বাই এল পড়ে আছে, আর ডেল্টা এল স্কোয়ার আছে, ডেল্টা এল স্কোয়ার আছে। এবার এখান থেকে খেলাটা দেখ, আমি এফ বাই এটাকে আলাদা করলাম, দেখতে পাচ্ছিস? এফ বাই এটাকে আলাদা করেছি, তাহলে আমি এফ বাই একে নিলাম বলে আমি এফটাকে কাটছি, এটাকে কাটছি, নিয়ে নিয়েছি, হ্যাঁ না বল? আচ্ছা আর একটা কি নিয়েছি? ডেল্টা এল বাই এল। আচ্ছা আমি ডেল্টা এল এখান থেকে একটা নিয়েছি, তাহলে কটা ডেল্টা এল পড়ে থাকবে স্যার? একটা ডেল্টা এল, আর একটা এল নিয়েছি, দেখ আছে, বুঝতে পারছি? ডেল্টা এল ডেল্টা এল। আর একটা কি হচ্ছে স্যার? ডেল্টা এল কেটে যাচ্ছে, হ্যাঁ না বল? দেখ ডেল্টা এল ডেল্টা এল কেটে যাচ্ছে, তাহলে পরে কি থাকছে স্যার? এর সাথে কি গুণ? এল। তাই এটা কিন্তু ডেল্টা হবে না, এটা কি হবে বলতো? শুধু এল হবে। বুঝাতে পারলাম ব্যাপারটা? এটা এল হবে। বল কার 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 বুঝতে অসুবিধা? বল, বুঝাতে পেরেছি এবার? তাহলে এটাকে কি মিটিয়ে দিতে পারবো এবার আমি, দিয়ে এটা লিখতে পারবো, হ্যাঁ না বল? ক্লিয়ার? তাহলে এটাকে কি সাজিয়ে এটা পেয়েছি। এফ বাই এ মানে কি রে? পীড়ন। পীড়ন। এটা মানে কি? বিকৃতি। আর এটা মানে কি? আয়তন। দেখ তাই তো পেয়েছিলাম, কত বড় ক্যালকুলেশন করে। বুঝতে পারছি পার্থক্যটা? এখানে তাহলে কত সহজে পেয়ে গেলাম। আর এর সাথে যদি আয়তনকে ভাগ করে দিই, তাহলে একক আয়তনের শক্তি মানে কি হবে? হাফ পীড়ন ইন্টু বিকৃতি। চলো প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার হলো? তাহলে এই প্রমাণটাও আশা করি বোঝাতে পেরেছি। এবার তোমার যেটা পছন্দ তুমি সেটা করো, এটাও করতে পারো, এটাও করতে পারো, কিন্তু এটা করলে যদি স্যার কেটে দেয়, কর্তৃপক্ষ দোষী নয়, কর্তৃপক্ষ দোষী নয়। আমি ফিজিক্স বোঝালাম, আমি তোমাকে ফিজিক্স বোঝালাম, আমি নাম্বার পাওয়া বোঝাইনি। যিনি দেখবেন তিনি বুঝবেন, বুঝে যদি ঠিক হয় নাম্বার দিলে নাম্বার দেবেন, আর নাম্বার না দেওয়ার কোনো কারণও দেখতে পাই না আমি। আমি কি বোঝাতে পেরেছি? দুটো প্রমাণ করে দিলাম, বোঝাতে পারলাম আমি দুই দিক দিয়েই ঠিক। ওকে চলো, ওয়ার্ক লস্ট। এখন দেখো ওয়ার্ক লস্ট মানে কি? যে ওয়ার্কটা হারিয়ে যাবে। আচ্ছা আমি যখন একটা রাবারকে টানছি, রাবারকে টানলাম, টানলাম মানে কি তার উপর ওয়ার্ক করলাম, কিন্তু সেই ওয়ার্কটা কি আমি আবার ফেরত পাচ্ছি? হারিয়ে যাচ্ছে। সো যতটা ওয়ার্ক আমি কোন একটা বডিকে ডিফর্ম করতে করছি না, সেই ওয়ার্কটা হারিয়ে যাচ্ছে বা সেই বডির ভেতর ঢুকে যায়, আমরা কোনটাকে আর ফেরত পাচ্ছি না, এটাকে বলছি আমরা কি? ওয়ার্ক লস্ট। সো বেসিক্যালি ওয়ার্ক লস্ট ইজ নাথিং বাট যা ছিল সেটাই হবে, দেখো হাফ এফ ডেল্টা এল। বুঝতে পেরেছি ব্যাপারটা? অতটাই। কিন্তু এটাকে তুমি পিজো ইলেকট্রিক ইফেক্টের সাথে ভাবতে পারবে না বা ভাববে না, এটা ডিফরমেশনের ক্ষেত্রে। পিজো ইলেকট্রিক ইফেক্ট মানে কি? দেখবে অনেক সময় জাপানে তোমরা নিউজ পড়বে যে মানুষ হাঁটছে আর বিদ্যুৎ তৈরি করছে, সেটা আলাদা কনসেপ্ট। সেটা পিজো ইলেকট্রিক মানে কি? মেকানিক্যাল এনার্জি সেখানে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, মানে এরকম জোরে জোরে হাঁটবো আমি, এনার্জি তত বেশি তৈরি করব। এটা কিন্তু তা নয়, এটা মানে একটা আমি তারকে ডিফর্ম করছি, উই আর টকিং অ্যাবাউট ডিফরমেশন। আমরা তার বিকৃতি করছি, আস্তে আমি তাকে চেঞ্জ করছি। তো তার ফলে যে এনার্জি লস হয়ে যাচ্ছে, সেই এনার্জি লস হয়ে যাচ্ছে, সেটাকে আমি আর ধরতে পারছি না। এখানে একটা প্রবলেম আছে, তোমরা একটু বাড়িতে ট্রাই করবে, প্রবলেমটা একবার দেখে নাও। যারা ভিডিও দেখছো তারা পজ করে ট্রাই করতে পারো, ঠিক আছে? আজকে একটু তাড়াতাড়ি ছুটি দেবো বলে, সকাল 8টা থেকে আছি তো আর ভালো লাগছে না বলে আমি অঙ্কটা আর করাচ্ছি না। অঙ্কটা নালে না পারলে আমাকে বলবে, আমি করিয়ে দেবো, ঠিক আছে? সহজেই দুটো প্রবলেম আছে। ইলংগেশন ডিউ টু সেলফ ওয়েট, এটাকে যদি আমরা বড় করে করতে যাই অনেক বড় হবে, কিন্তু আমি সেন্টার অফ মাস ধরে বলে দিচ্ছি, ভালো করে বোঝো, জাস্ট 2 লাইন দাও। এটা মানে কি? ইলংগেশন ডিউ টু সেলফ ওয়েট মানে আমরা এতক্ষণ যে রড গুলো কথা বলছিলাম না, সেগুলো স্লিম ফিগারের রড, পাতলা পাতলা রড, ঠিক আছে? কিন্তু এটা কি হচ্ছে? মোটা রড কাইন্ড অফ, বেশি বেশি মোটা কাইন্ড অফ রড, ঠিক আছে? মোটা রড। তো এই মোটা রড গুলোকে যখন আমি ওপর থেকে ঝুলিয়ে দেবো এরকম ভাবে, তখন সেই মোটা রডের নিজস্ব ভর আছে না, সেই ভরে সে কি হবে? বাড়বে, তাই না? সেই ভরে সে বাড়বে। আমাদেরকে সেটাই বার করতে হবে যে কতটা পরিমাণ তার চেঞ্জ হবে। এবার সেক্ষেত্রে আমরা এরকম ভাবে ভাবতে পারি যে এই মোটা রড, এই মোটা রডের ফরগেট অ্যাবাউট ইট, মোটা রডের পুরো মাস কোথায় জমা আছে স্যার? সেন্টার অফ মাসে। আর সেন্টার অফ মাস কোথায় হবে? একটা রডের মিডিলে। তাহলে এইটাই কি তার পুরো মাস? ধরো এম জমা আছে, তার মানে আমরা বলতে পারি যে রডটা এই মাসকে কেন্দ্র করে ঝুলছে, হ্যাঁ না বলো? মানে এইটুকু ভর আমাকে ভাবতে হবে, ভর মানে এইটুকু অংশ ভাবতে হবে। তার মানে আমরা ভাবতে পারি এইটুকু হচ্ছে ভর, হ্যাঁ না বল? এই ভরটার মান কত স্যার? এম। তো আবার এম বাই 2 ভাবিস না, কেন? এখান থেকে তো ঝুলছে, কত ঝুলছে? এম মাসে ঝুলছে, হ্যাঁ না বল?
তাহলে আর বাকি লেন্থটা কত? আচ্ছা স্যার পুরো লেন্থটা যদি এল হয়, এখন আর লেন্থ দেখ এল নাই, কত হয়ে গেছে বলতো? L/2। তার মানে মোটা রডের আর পাতলা রডের ক্ষেত্রে কি পার্থক্য? পাতলা রড যদি হতো, কি রে বাবা, পাতলা রড যদি হতো, পাতলা রড হলে সমস্যা কি হতো বলতো? পাতলা রড হলে পুরোটাকেই আমরা ধরতে হতো, কিন্তু মোটা রড বলে আমরা কি করছি, তার সেন্টার অফ মাসে বলছি হাফ ভরটা এখানেই আছে, তাহলে পুরো মাস এখানে জমা আছে। তাহলে আমরা কি জানি স্যার ওয়াই কত হবে? না তো অনুদৈর্ঘ্য পীড়ন, পীড়ন মানে কত স্যার? ফোর্স, ফোর্স মানে কি তার মাস, ফোর্স এফ, মাস এফ বাই কত হবে? এরিয়া। আর দৈর্ঘ্য বৃদ্ধি কত? ডেল্টা এল। কিন্তু যদি আমরা দৈর্ঘ্যটা দেখি, দৈর্ঘ্য কত হবে স্যার? L/2। দৈর্ঘ্য কত হবে? L/2। তার মানে দৈর্ঘ্য কত হলো স্যার? L/2। বুঝতে পেরেছি? তার মানে বেসিক্যালি ওয়াই কত হলো স্যার? এফ মানে কত হবে স্যার? mg। হ্যাঁ না বল, এই এমটা কি বলতো? তার পুরো মাস। কেন বলতো? এখান থেকে ঝুলছে বলে। তাহলে mg, আর উপরে চলে গেল কত স্যার? এল। নিচে কত হয়ে গেল? 2 ডেল্টা এল ইন্টু এ। এইটা হচ্ছে আমার ওয়াই। ক্লিয়ার হলো? আই হোপ বুঝতে পেরেছি। সো এইটা হচ্ছে তোমাদের বই দেখবে এই সেন্টার অফ মাস দিয়ে করা আছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে মোটা রডের ক্ষেত্রে বুঝতে পারলাম যে একটা মোটা রড হলে এরকম কি হতে পারে না হতে পারে, এটাকে আমরা ইন্টিগ্রেশন দিয়ে করতে পারি। ইলাস্টিক ফ্যাটিগ, ইলাস্টিক ফ্যাটিগ মানে হচ্ছে স্থিতিস্থাপক অবসাদ। যেমন আমার এখন চলছে অবসাদ, সারাদিন যদি তোমাকে নিয়ে টানা হেঁচড়া করা হয়, তোমার উপর অত্যাচার করা হয়, তোমারও জীবনে অবসাদ আসবে, আর ভালো লাগবে না। মনে হবে সারাদিন একটা হেক্টিক লাইফ গেল, চলো একটু এবার শুয়ে পড়ি, রেস্ট নি। তখন তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, তখন বেড থেকে তোমাকে আর কেউ তুলতে পারবে না যে ওঠ। এখানেও তাই হয়েছে, যে একটা রড ছিল, সেই রডে আমরা 400 কেজি এরকম একটা ভর ঝুলিয়ে দিয়েছি, ও সারা দিন ধরে ঝুলিয়ে রেখেছে এরকম করে, দিয়ে যখন রডটা তুলছি কি হয়ে গেছে? বেন্ড হয়ে গেছে। এবার এটা কিন্তু পার্মানেন্ট নয়, এটা হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি কেন? কিছুক্ষণ রেখে দিলে আবার সে আস্তে আস্তে তার আগের অবস্থায় ফেরত আসবে। বুঝতে পারছি ব্যাপারটা? সো এই ইলাস্টিক ফ্যাটিগ, ফ্যাটিগ মানে হচ্ছে অবসাদ, সে একটা টেম্পোরারি সমস্যা। সেজন্য অনেক সময় দেখবে রডকে ঝুলিয়ে রাখলে রড এরকম বেন্ড হয়ে যায়, যে আবার উল্টো দিকে ঝুলিয়ে দিলে আবার রড সোজা হয়ে যায়, কিছুক্ষণ রাখলে পরে দেখবে এরকম ঘটে। সো এটা হচ্ছে সেই ইলাস্টিক ফ্যাটিগ, ইটস জাস্ট টেম্পোরারি ফেনোমেনা। বাট এটা কি হয়ে যায়? ইলাস্টিসিটি কমে যায়, একটা ড্রাফট বা মানে তোমার একটু টাফ হয়ে যায়, স্টিফ হয়ে যায়, স্টিফ। সো এটা লেস ইলাস্টিক হয়ে যায়, এটাকে বলছি আমরা ইলাস্টিক ফ্যাটিগ। আই হোপ বোঝাতে পেরেছি ইলাস্টিক ফ্যাটিগের কনসেপ্টটা, জিনিসটা কি জিনিস। ঠিক আছে, ইলাস্টিক হিস্টেরেসিস বোঝাচ্ছি। হোয়াট ইজ ইলাস্টিক হিস্টেরেসিস? হিস্টেরেসিস বোঝো ব্যাপারটা। ইলাস্টিক হিস্টেরেসিস মানে কি? আমি কোন একটা বডিকে যখন ডিফর্ম করছি, একটা রাবারকে টানলাম, ছেড়ে দিলে রাবার আগের অবস্থায় আসছে, কিন্তু আমি যে পথে ওকে টেনেছি, মানে যেভাবে ওর উপর যেভাবে প্রত্যেকটা পার্টিকেলের উপর ফোর্স কাজ করেছে, ফেরত আসার সময় কি সেইভাবেই করছে? না, হয় না, সেটা হয় না। মানে দেখো এখানে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে পার্টিকেলটাকে যখন ইলংগেট করছি আমরা, তখন সে এ পথ হয়ে যাচ্ছে, কিন্তু যখন সে আবার পুনরায় আগের অবস্থায়, সেটা আগের অবস্থা আসছে, তখন দেখো সে সি পাথ ফলো করে আসছে। তার মানে সামহাও সে তার মধ্যে কিছু চেঞ্জেস জমা রাখছে, এবং এই জমাটাই তার মধ্যে হিট আকারে হয়ে যায়। অনেক সময় সে বডি রেডিয়েট করে, সাম অ্যামাউন্ট অফ এনার্জি সে কি করে? অ্যাবজর্ব করে। বুঝতে পেরেছি? সো এখানে দেখতে পারো সাম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ অ্যাবজর্বড, প্লিজ এটাই বলছিলাম, অ্যাবজর্বড বাই দ্য ম্যাটেরিয়াল ইন দ্য সাইকেল হুইচ অ্যাপিয়ার্স অ্যাজ হিট, গরম আকারে। সেজন্য বারবার এরকম করলে কি হবে? রাবারটা আস্তে আস্তে গরম হবে, কারণ সে হিট এনার্জি অ্যাবজর্ব করে রাখছে। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা। ক্লিয়ার হয়েছে? হেন্স দ্য ম্যাগনিটিউড অফ দ্য এনার্জি অ্যাবজর্বড পার ইউনিট ভলিউম ইজ প্রপোর্শনাল টু দ্য এরিয়া বাউন্ড বাই দ্য লুপ। মানে এরিয়া যত বাড়বে তোমার সে কি করবে? তত বেশি হিটকে অ্যাবজর্ব করবে তার মধ্যে। তাহলে আমরা একটা ভালো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে চাইবো হিস্টেরিসিস যে লুপটা হবে, সেই লুপটাই যখন যাচ্ছে ফেরত আসছে যেন সে তার সেই পাথেই ফেরত আসে। কিন্তু এটা আইডিয়াল কেসে হবে, নর্মাল কেসে এটা হবে না। সেই জন্য সে আগের পাথ ফলো করতে পারবে না, সে আগের পাথকে ফলো করতে পারবে না। এবার পড়বো আমরা কি? ব্রেকিং স্ট্রেস। হ্যাঁ, পাবি না তো, ওগুলো নেই তো। সো ব্রেকিং স্ট্রেস, সব কি বই পড়াচ্ছি বাবা আমি? সো ব্রেকিং স্ট্রেসটা কি দেখো একটু। ব্রেকিং স্ট্রেস মানে বুঝতেই পারছো, ব্রেক ভেঙে যাবে। তুমি দেখবে একটা দড়িতে আমরা যদি বাটখারা চাপাতে থাকি বা ভর চাপাতে থাকি, একটা টাইম পর দড়ি ছিঁড়ে যায়, ওই জায়গাটাকে বলা হয় তার ব্রেকিং ফোর্স। যে ফোর্স দিলে বডিটা ছিঁড়ে যাচ্ছে, সেই ব্রেকিং ফোর্স পার ইউনিট এরিয়াতে কাজ করলে তাকে বলা হয় ব্রেকিং স্ট্রেস। তাহলে ব্রেকিং স্ট্রেস ইজ নাথিং বাট ব্রেকিং ফোর্স বাই কি হবে? এরিয়া।
মানে কোনো একটা বডির ওপর আমি কি করছি, ফোর্স চাপাচ্ছি, 2 নিউটন, 4 নিউটন, 6 নিউটন, 8 নিউটন, একটা টাইম পর তার স্ট্রেস এমন হয় যে তাকে ছিঁড়ে দেয়, সেই ফোর্সটাকে বলছি ব্রেকিং ফোর্স, সেই স্ট্রেসটাকে বলছি ব্রেকিং স্ট্রেস। মাথায় রাখবি ব্রেকিং স্ট্রেস ইজ কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। যেমন লোহার ব্রেকিং স্ট্রেস কিন্তু আমরা জানি, সেই জন্য লোহার ব্রেকিং স্ট্রেস বিভিন্ন এলিমেন্টের ব্রেকিং স্ট্রেস জেনে সেই এলিমেন্টটাকে আমরা ইউজ করতে পারি কি হিসেবে, তাকে ব্যবহার করা যেতে পারে এটসেট্রা এটসেট্রা। যেমন ধর কোনো একটা ম্যাটেরিয়ালকে আমরা তার ব্রেকিং স্ট্রেস যত বেশি জানতে পারবো, তাকে আমরা লিফটের তার হিসেবে বেশি ইউজ করতে পারবো, বিকজ সেটা সহজে ছিঁড়ে যাবে না। ব্রেকিং স্ট্রেস যদি কম হয় সে সহজে ছিঁড়ে যাবে। এমন অনেক ব্যক্তি থাকে যারা ইমোশনাল হয়, একটু সহজেই কেঁদে ফেলে, তাদের ব্রেকিং স্ট্রেস অনেক কম থাকে। আবার অনেক ব্যক্তি থাকে খুব টাফ থাকে, ঠিক আছে, তারা কোনো রকম ভাবেই নষ্ট হয় না বা তারা ভেঙে পড়ে না খুব সহজে। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আই হোপ বুঝতে পেরেছি। ওকে, কিন্তু ব্রেকিং ফোর্স মাথায় রাখবি ভ্যারি করবে, ব্রেকিং ফোর্সটা ভ্যারি করতে পারে, বাট একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের ব্রেকিং স্ট্রেস কিন্তু কনস্ট্যান্ট থাকে। ক্লিয়ার? আর একটা জিনিস পড়াবো দিয়ে ছেড়ে দেবো, স্প্রিংস ফোর্স কনস্ট্যান্ট, তাহলেই চ্যাপ্টার আমাদের শেষ। ওকে, স্প্রিংস ফোর্স কনস্ট্যান্ট। মনে হলো চ্যাপ্টার খুব সহজ, কঠিন পড়িয়েছি, একটা সহজ নিলাম আবার কঠিনে চলে যাবো, চিন্তা নাই। ওকে, তো আজকে চ্যাপ্টারটা রেদার খুব ইজি ছিল। আই হোপ সকলেরই ভালো লেগেছে চ্যাপ্টারটা, সোজা চ্যাপ্টার ইনফ্যাক্ট। ক্লিয়ার হয়েছে? প্লিজ, স্প্রিংস ফোর্স কনস্ট্যান্ট সম্বন্ধে আমরা কি বললাম, কাকে বলে? এই স্প্রিংস ফোর্স কনস্ট্যান্ট কাকে বলে, কে বলবে? লাস্টের দুটো বেঞ্চ থেকে বল। সৌম্য পারবে? কে কথা বলছো বলো, এবার বলো কথা, আসো দু একটা কনভারসেশন আমার সাথে হোক, এসো বলো, বলো হোয়াট ইজ স্ট্রেস। শান্ত হয়ে গেল, এরকম শান্ত রাখো ক্লাস, ভালো লাগবে। তো তাহলে আমরা যদি বলি, কি বলছিলাম, স্প্রিংস ফোর্স কনস্ট্যান্ট, আমরা কি স্প্রিংস ফোর্স কনস্ট্যান্ট কেটাকে লিখছি কি দ্বারা স্যার? এফ বাই এক্স দ্বারা, হ্যাঁ না বলো? তো আমরা ইউনিটটাকে কি বললাম? ফোর্স বাই ডিস্টেন্স, সেজন্য এর ইউনিটটা কি হবে স্যার? নিউটন পার মিটার। সো মাথায় রাখবি এর ইউনিটটা হবে নিউটন পার মিটার। আর মাথায় রাখবি, তোরা ফার্স্ট চ্যাপ্টার পড়েছিস, এই ইউনিটটা সেম অ্যাজ সারফেস টেনশন, মনে পড়ছে যে সারফেস টেনশনের ইউনিটের সাথে সেম ইউনিট শেয়ার করে কে। But we are not talking about that. আমরা ইকুইভ্যালেন্ট নিয়ে আলোচনা করছি। ইকুইভ্যালেন্ট মানে যে স্প্রিং এর সমবায়। তো আমরা দুটো সমবায় পাবো, একটা হচ্ছে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন মানে একটা স্প্রিং এর শেষে আর একটা স্প্রিং কে জুড়ে দিয়েছি, এটাকে বলবো সিরিজ কম্বিনেশন। আর প্যারালাল কম্বিনেশন কি হবে না, তো একটা জায়গা থেকে যখন দুটো স্প্রিং কে ঝুলিয়ে রেখেছি তখন তাকে কি বলবো? প্যারালাল কম্বিনেশন। আমি সিরিজটা করে দিচ্ছি, বাড়িতে গিয়ে প্যারালালটা তোমরা একটু করবে বাড়িতে, ঠিক আছে? তো চলো সিরিজ কম্বিনেশনটা বোঝাচ্ছি। দুটো আলাদা আলাদা স্প্রিং এর বল ধ্রুবক যুক্ত দুটো স্প্রিং কে যদি একটার শেষের সাথে আর একটা প্রথমটাকে জুড়ে দেওয়া হয়, কিলো না পিছা, তাহলে পরে তার নিচে যদি একটা ফোর্স এফ দিয়ে দেওয়া হয়, তাহলে পরে আমরা এটাকে বলবো সিরিজ কম্বিনেশন। কিন্তু দেখ, যখন নিচে এফ ফোর্স দিয়েছি, দুটো ক্ষেত্রেই কিন্তু সেম ফোর্স কাজ করবে, অর্থাৎ এখানেও ফোর্স সেম, এখানেও ফোর্স সেম, কিন্তু তাদের কে ওয়ান যেহেতু আলাদা, তার জন্য তাদের দৈর্ঘ্য বৃদ্ধি x1 আর x2 কি হবে বলতো? আলাদা হবে, হ্যাঁ না বল? বুঝতেই পারছিস, কারণ দেখ k সমান f বাই x। তাহলে আমরা এটা লিখতে পারবো কি স্যার? f শুড বি ইকুয়ালস টু k1 x1 আর f শুড বি ইকুয়াল টু কত হবে স্যার? k2 x2। তাহলে ইজিলি তুমি লিখতে পারবা কি স্যার? k1 x1 সমান কত হবে? k2 x2 নাকি রে? এটা হবে। তো আমরা এটা না লিখে আমরা কি চাইছি যে k1 মানে কত হবে স্যার? k1 মানে কত? তাহলে k1 মানে কত স্যার? k1 মানে হচ্ছে x1 বাই বাদ দে, কি ব্যাপার এরকম হচ্ছে কেন? x1 মানে কত? বাদ দে, f বাই কত হবে? k1। আর x2 কত হবে? f বাই k2। হবে না? হবে না বল এটা? এবার আমি বলছি এই দুটো স্প্রিং এর বদলে তুমি এমন একটা স্প্রিং খোঁজো যার নিচে সেম বল দিলে পরে তার দৈর্ঘ্য বৃদ্ধি এদের মতো হবে। এবার এদের দৈর্ঘ্য বৃদ্ধি কত স্যার? x1 আর x2। তাহলে মোট দৈর্ঘ্য বৃদ্ধি কত? মোট দৈর্ঘ্য বৃদ্ধি হবে স্যার x1 প্লাস কত হবে? x2। তাহলে পরে এই দুটো স্প্রিং কে কি বলবো? এদের তুল্য, হ্যাঁ না বলো? তার মানে তুল্য রোধের ক্ষেত্রে ভাবো কি বলেছিলাম, যে তিনটি বা সমবায় একাধিক রোধ থাকলে পরে সেই রোধ দুটির দুই প্রান্তে বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা যদি সেম থাকে, তাহলে পরে রোধ দুটির যদি আমরা তিনটে রোধ দেখি, তাহলে তাদের তুল্য রোধ কি হবে? সেই রোধ দুটোর যা হবে তাই সেম। কি করছি বাবা? তো কি ভিডিও এডিট করছো নাকি?
তাহলে এদের তুল্য কনসেপ্টটা কি হচ্ছে, এই দুটো স্প্রিং এর যেদিন জমা নিয়ে নেবো ফোন বা এখানে মেরে ভেঙে দেবো সেদিন বুঝতে পারবি এটা আমার টেরিটরি, আমি যা ইচ্ছে তাই করে দেবো। করিস না ওরকম, ক্লাস আছিস ক্লাসের মতো করে থাক, বাদ দে। তাহলে লজিকটা কি হচ্ছে যে এই সিচুয়েশনে x1 প্লাস x2, কেন এই 2 ঘন্টা ফোন না দেখে পারিস না? পাশে একটা ফোন রাখতে হয় ক্লাসের মধ্যে। আজব ব্যাপার ভাই, জেনারেশন এরকম আছে যে মাকে বলবে মা আমি পাপ পুণ্য করি না করি, মরার সময় আমার ফোনটা আমাকে পুড়ি দিও মার সঙ্গে। এই জেনারেশন আসছে রে ভাই। মা কিছু হোক না হোক ফোনের সাথে আমাকে আমার সাথে আমার ফোনটাকে পুড়িয়ে দিও। ফোন ফোন ভাই ফোন, এত বড় ফোন আছে না, কি করবি কর। যাই দিয়ে টাকা ফোন, ইনস্টাগ্রাম পাগল করে দিল ছেলেপেলেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে K1, এটা K2 স্প্রিং ধ্রুবক। এরকম দুটো ক্ষেত্রে F সেম কাজ করছে। এই দুটোর পরিবর্তে যদি একটা স্প্রিং একই বল প্রয়োগের মাধ্যমে তাদের x1 প্লাস x2 দৈর্ঘ্য বৃদ্ধি হয়, তাহলে এই দুটোর তুল্য স্প্রিং কি ধ্রুবক, একে বলবো? হ্যাঁ স্যার বলবো। তাহলে এক্ষেত্রে কি লিখবো স্যার? এক্ষেত্রে লিখবো কি না, তো এক্ষেত্রে লিখবো স্যার F সমান কত হবে, K অফ x1 প্লাস x2। হ্যাঁ না বল, এটাই হবে। তো তার মানে আমরা কি লিখতে পারবো স্যার, যে F বাই K সমান কত হবে স্যার, F বাই K মানে না তো স্যার x1 প্লাস কত হবে x2। হ্যাঁ না বল, F বাই K মানে x1 প্লাস x2। আর x1 x2 মান তো জেনে গেছি স্যার। তাহলে আমরা কি লিখবো, এখানে লিখছি দেখা, এখানে লিখছি। তাহলে F বাই K মানে কত, F বাই K1 প্লাস কত হবে স্যার, F বাই K2। আর F গুলো কেটে দিলে কত হবে স্যার, 1 বাই K সমান 1 বাই K1 প্লাস 1 বাই K2। এইটা হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য স্প্রিং ধ্রুবকের ফর্মুলা। তাহলে সমান্তরালে কত হবে নিশ্চয়ই বুঝতে পারছিস, K সমান কত হবে, K1 প্লাস K2। আই হোপ বোঝাতে পেরেছি। এবার অনেক সময় কোশ্চেন, এটা রোধের মতো বুঝতে পারছিস, শ্রেণীতে এটা ছিল কিন্তু এটা এখানে কি হয়ে যাবে সমান্তরাল। রোধের ক্ষেত্রে এটা ছিল সমান্তরাল, এখানে কি হয়ে যাবে এটা শ্রেণী। অনেক সময় আমাদেরকে কোশ্চেন দেয় যে একটা স্প্রিং কে দুটো টুকরো করে দিলাম, তাহলে প্রতিটা টুকরের স্প্রিং এর বল ধ্রুবক কত হবে। মাথায় রাখবি F সমান kx, তাহলে x যদি দু টুকরো করে দিই হাফ হয়, তাহলে স্প্রিং এর বল ধ্রুবক দ্বিগুণ হবে। তার মানে যদি আমরা একটা স্প্রিং কে দুটো টুকরো করে দিই তাহলে তার বল ধ্রুবক দ্বিগুণ হয়ে যাবে, প্রত্যেকটা 2k হবে। 3 গুণ করলে প্রত্যেকটা পার্ট কত হবে, 3k হবে। 4 গুণ করলে প্রত্যেকটা পার্ট হবে 4k। তাহলে আমি যত গুণে কাটবো তার স্প্রিং এর বল ধ্রুবক তত গুণ হবে, 5 ভাগ করলে 5k হবে। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম। চ্যাপ্টার আমরা এখানে শেষ করলাম।